কথাবার্তা বলেছিলাম। সো এই বিষয়ে কি কারো কোনো রকম প্রবলেম আছে? গতকালকে ক্লাসের টপিক সম্পর্কে আপনাদের কারো কোনো রকম প্রবলেম আছে? না ভাই, আমার নেই কোনো প্রবলেম। ভাইয়া গুগল পে আর গুগল পিজিয়নের কাজটা আবার বললে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, নো প্রবলেম। গুগল পেইবে হচ্ছে এমন একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটা হচ্ছে আপনার বেসিক্যালি স্প্যাম প্রোডাকশনের বিরুদ্ধেও কাজ করে থাকে। স্প্যাম প্রোডাকশন মিনস হচ্ছে যে স্প্যাম ব্যাকলিংক না, শুধুমাত্র স্প্যামিং কন্টেন্টও আছে, যে অনেক স্প্যামি টাইপের কাজকর্ম অনেক সময় আমরা অনলাইন জগতে করে থাকি। সো এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের কাজগুলো যাতে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে না যায়, এই জন্য কাজ করা হচ্ছে গুগল পেইবে। আর গুগল পিজন কাজ করা হচ্ছে লোকাল সার্চ নিয়ে, লাইক হচ্ছে যে আপনি যদি সার্চ করেন যে লাইক হচ্ছে যে বেস্ট ইলেকট্রিশিয়ান ইন গুলশান 2, আপনি এটা লিখে সার্চ করলেন গুগলে, হ্যাঁ, তো এক্ষেত্রে গুগল পিসিওন সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে নিয়ারেস্ট যেই ইলেকট্রিশিয়ানটা আপনার বাসার আশেপাশে থাকে, আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনের পাশে যে আপনার সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে নিয়ারেস্ট ইলেকট্রিশিয়ানটা আছে, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার বা তার ওয়েবসাইট, এইগুলো গুগল সে আপনাকে দেখানো শুরু করবে। তো এই জিনিসটাকে বলা হয় গুগলের পিজিয়নের কাজ। সে অ্যাকচুয়ালি লোকাল সার্চ নিয়ে বেশি কাজ করে থাকে, এটাকে বলে গুগল পিজিয়ন। আর পেইবেটা স্প্যাম প্রোডাকশনের বিরুদ্ধে কাজ করে থাকে, এজ গুগল পান্ডা, বাট ও তো কন্টেন্ট নিয়ে কাজ করে, আর গুগল পেঙ্গুইন ও শুধুমাত্র ব্যাকলিং নিয়ে কাজ করে। পেইবে সব নিয়ে কাজ করে, ও পুরোটাই স্প্যামের বিরুদ্ধেই কাজ করে। এই সেটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের আর কি কারো কোনো রকম প্রশ্ন আছে? জি না। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসের টপিকের মধ্যে চলে আসি। আমাদের ক্লাসের টপিক হচ্ছে আজকে অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশন। সো অন পেজ অপটিমাইজেশনের মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা, আমাদের টাইটেল ট্যাগ অপটিমাইজেশন আছে, আমাদের মেটা ডাটা আছে, তারপরে হচ্ছে H1 ট্যাগ আছে, হেডিং আছে, অনেকগুলো পার্ট আছে আমাদের এখানে, লাইক টাইটেল ট্যাগ আছে, মেটা ট্যাগ আছে, হেডিং ট্যাগ আছে, ইমেজ অপটিমাইজেশন আছে, ইউআরএল আছে, কন্টেন্ট আছে। সেরকম কয়েকটা পার্ট নিয়ে হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশনটা সাজানো। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনারা একটু আমার সাথে শেয়ার করেন যারা আসলে জানেন যে অন পেজ অপটিমাইজেশন বলতে আসলে আপনি কি বুঝে থাকেন, বা অন পেজ অপটিমাইজেশন বলতে আসলে আপনি কতটুকু জানেন, সেটা একটু বলেন। যে অন পেজ বলতে ভাই আমি এটা বুঝি আর কি, এটা একটু বলেন আমাকে, শেয়ার করেন। অন পেজ বলতে বুঝি একটা ওয়েবসাইট ওপেন করার পর আমরা যে জিনিসগুলা দেখতে পারি, জি। একটা পেজের ফ্রন্ট পেজের ভিতরে যে জিনিসগুলা দেখতে পারি, এইটাই অন পেজ। আচ্ছা কোনো লিংক দিয়ে ভিতরে ভিতরে না, প্রথম পেজটা। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আর কিছু, আর কেউ? অন পেজ এসইও বলতে একটা ব্লগকে এসইও ফ্রেন্ডলি করা আর কি, যার মাধ্যমে আপনার গুগল বুঝতে পারে যে এখানে পুরো ফুল দিয়ে এসইও করা আছে। আর এর মধ্যে যে কোনো প্রোডাক্ট, সাপোজ প্রোডাক্ট অন পেজ এসইও হতে পারে, ওয়েবসাইটও ফার্স্ট পেজে এসইও হতে পারে। আচ্ছা ওকে ঠিক আছে। আর কেউ? আর কেউ একটু শেয়ার করেন আমার সাথে যে আসলে অন পেজ বলতে আপনি এটা বুঝেন বা আমি ভাই এটা বুঝি, একটু বলেন আমার সাথে, শেয়ার করেন। আপনারা অনেকেই অনেক কিছু জানেন অন পেজ সম্পর্কিত, অনেকেই হয়তো বা আছেন, সো একটু বলেন আমার সাথে যে আমি এটা নিয়ে, এটা সম্পর্কে এটা বুঝি আর কি, এটা একটু বলেন। ভাই আমার আইডিয়া নেই। আচ্ছা ওকে। এটা বলতে যে একটা পেজের ভিতরে আসলে অনেকগুলা মানে ইয়া থাকে আর কি, মানে কন্টেন্ট গুলো থাকে আর কি, এরকম কিছু কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, এটা আমি আপনাদেরকে গত ক্লাসেও দেখাইছিলাম যে ল্যাপটপ প্রাইস ইন বিডে লিখে যদি আমি গুগলে সার্চ করি, খেয়াল করে দেখেন এই যে পেজটা যা, সেই পেজটাকে জানি কি বলে বলেন তো একটু? এই যে পেজটা জানি কি বলে? এটা এসইও পেজ। এটাকে এসইও পেজ বলে? আচ্ছা, আর কেউ অন্য কিছু বলে এটাকে? সার্চ অপটিমাইজেশন। সার্চ অপটিমাইজেশন। আর কিছু? অন পেজ এসইও এটা। এই পেজ, আবার আরেকটু হ্যালো, আচ্ছা আচ্ছা, এই যে পেজটা, এই পেজটা কি বলে এটা বলতে পারবেন? এই যে এই পেজটা এটা সার্ভ বলে। সার্ফ বলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সার্ভ, সার্ফের ফুল মিনিং কি? সার্ভের ফুল মিনিং আমরা কি সার্চ রেজাল্ট পেজ বলতে পারি?
হ্যাঁ সার্চ রেজাল্ট পেজ বলতে পারি, কিন্তু সার্চ রেজাল্ট পেজ না বলে এটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মনে পড়তেছে না এখন। আচ্ছা আচ্ছা, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সংক্ষেপে বলা হয় সার্প। ওকে, আচ্ছা, তো এই সার্চ ইঞ্জিন হ্যালো? রেজাল্ট পেজ, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা পারফেক্টলি? সমস্যা হচ্ছে কি শুনতে? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। সো এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা এই সার্পের মধ্যে বেসিক্যালি গুগল আমাদের চোখের সামনে 10টা ওয়েবসাইট নিয়ে আসে। সে আমাদের চোখের সামনে মোটামুটি 10টা ওয়েবসাইট সেখানে নিয়ে চলে আসে। আচ্ছা, তো এই 10টা ওয়েবসাইটের কে নিয়ে সে যে আসলে প্রথম পেজটা যে সাজায়, শুধু প্রথম পেজ না আর কি, যেই পেজগুলো সে আসলে সাজায়, প্রত্যেকটা পেজকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প, সংক্ষেপে SERP বা সার্প বলা হয়ে থাকে। এই 10টা পেজের মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি 10টা রেজাল্ট আছে এখানে, হ্যাঁ, যে একটা দুইটা, এটা 3 নাম্বার রেজাল্ট, এটা 4 নাম্বার রেজাল্ট, এরকম অনেকগুলো রেজাল্ট আছে। আমরা যদি খেয়াল করে দেখি যে প্রত্যেকটা রেজাল্টের মধ্যে আমরা যে পার্টটুকু দেখতে পাচ্ছি, যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু, এই যে এইটুকু পার্ট, এই প্রত্যেকটা পার্টকে অ্যাকচুয়ালি বলা হয় এসইওর ভাষায় সার্প স্নিপেট প্রিভিউ। এই যে এইটুকু পার্ট, এটাকে বলা হয় সার্প স্নিপেট প্রিভিউ। সো এই সার্প স্নিপেট প্রিভিউর মধ্যে আমরা বেসিক্যালি 3টা পার্ট সবসময় দেখতে পাই। যেমন দেখেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে এই একটা পার্ট এক্সট্রা আছে, কিন্তু এখানে কিন্তু আবার এইটা নাই, বাট এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা আবার এখানে নাই, দেখছেন? আবার দেখেন এখানে এইটা আছে, এখানেও এটা আছে, কিন্তু এখানে কিন্তু দুইটার একটাও নাই। মানে এই যে এই রেজাল্টটা এখানে কিন্তু দেখেন এটাও নাই, এটাও কিন্তু নাই। সো এখানে আবার দেখবেন দুইটার একটাও নাই। সো এই যে বিষয়টা, যে কোনোটাতে হচ্ছে যে 2টা অপশন আছে, কোনোটাতে হচ্ছে 3টা অপশন আছে, কোনোটাতে 4টা অপশন আছে, এই যে ব্যাপারটা, এই বিষয়টা যদি আমরা একটু অ্যাভয়েড করি, আমরা যদি একটু সিম্পলি মানে নোটিস করি, প্রত্যেকটা রেজাল্টের মধ্যে বেসিক্যালি 3টা পার্ট থাকে। এই যে 3টা পার্ট, লিঙ্ক, এই যে টাইটেলটা, আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন আর কি বলতে পারি আমরা এটাকে। সো এই বিষয়টাকে বলা হয় হচ্ছে আপনার সার্প স্নিপেট প্রিভিউ। এই যে লিঙ্ক, টাইটেল এবং এই যে ছোট ডিসক্রিপশন, এই 3টা পার্টকে নিয়ে যে অংশটা গড়ে ওঠে, এটাকে বলা হয় সার্প স্নিপেট প্রিভিউ। এক্ষেত্রে আমরা এটাকে সার্প স্নিপেট প্রিভিউ বলতে পারি, বা এটাকে আমরা সার্প স্নিপেট প্রিভিউ বলতে পারি, এটাকে আমরা সার্প স্নিপেট প্রিভিউ বলতে পারি। তো এই সার্প স্নিপেট প্রিভিউর মধ্যে কয়েকটা আসলে ডিভাইডেশন আছে। ওকে, সো ডিভাইডেশনটা কিরকম? ডিভাইডেশনটা হচ্ছে সবার উপরে দেখেন আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, যে startech.com/ এটাকে কি বলে, এটাকে বলে মনে হয় গ্রেটার দ্যান ল্যাপটপ নোটবুক, গ্রেটার দ্যান ল্যাপটপ বলে এটাকে। সো এটা কিন্তু আসলে এই যে লিঙ্কটা startech.com/laptop notebook/laptop, এটা কিন্তু আসলে লিঙ্ক এই ওয়েবসাইটের। সো এই যে লিঙ্কটা এখানে দেখাচ্ছে, এখন এই লিঙ্কটাকে আসলে এসইওর ভাষায় কি বলে? অ্যাকচুয়ালি এসইওর ভাষায় না, আমরা এটাকে নর্মাল ওয়েতে বা টেকনিক্যাল ভাষায় আসলে এটাকে ইউআরএল বলে থাকি, ইউআরএল। তো এটাকে আমরা এসইওর ভাষাতেও ইউআরএলই বলি। সো এটাকে আসলে ইউআরএল ছাড়া অন্য কোনো কিছু বলা হয় না। সো আমরা এটাকে ইউআরএল বলবো এসইওর ভাষায়। সার্প স্নিপেট প্রিভিউর মধ্যে পরবর্তীতে নীল রঙের যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ 2020 অ্যান্ড স্টারটেক, এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মেটা টাইটেল। এটাকে বলা হয় মেটা টাইটেল, হ্যাঁ। আর এটার নিচে যে ছোট্ট একটা ডিসক্রিপশন আছে 2 লাইনের, এই 2 লাইনের ডিসক্রিপশনটাকে বলা হয় হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন। ছোট্ট যে 2 লাইনের একটা ডিসক্রিপশন আছে, এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। তো এই 3টা পার্ট কি সবাই বুঝতে পারছেন? ইউআরএল, মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটু জেনে রাখেন, এখানে যে পার্টটা শো করতেছে, এই যে ডেটের যে পার্টটা, ডেট 18 ডিসেম্বর 2017, যে ডেটটা এখানে শো করছে, এটাকে বলা হয় ডেট স্নিপেট। এটাকে বলা হয় ডেট স্নিপেট। আর এই যে জিনিসটা, এটাকে বলা হয় সাইট লিঙ্কস। একটু জেনে রাখেন, এটা সবসময় সব ক্ষেত্রে পাবেন না আপনি, বাট তারপরও এটাকে বলা হয় সাইট লিঙ্কস, আর এটাকে বলা হয় ডেট স্নিপেট। ওকে, এটা সবসময় সব ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আসে না, যেমন এখানে নাই, বাট অ্যাটলিস্ট ইউআরএল, টাইটেল এবং ডিসক্রিপশন, মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন, এটা অ্যাটলিস্ট আসে। বাট এগুলো আসতে পারে, নাও আসতে পারে, এগুলো সিস্টেম আছে আলাদা, বাট এই 3টা পার্ট অ্যাকচুয়ালি থাকে। এখন আমরা যদি একটু এই লেখাটা যদি কপি করে, যে ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ 2020, এই লেখাটা যদি আমরা একটু কপি করে যদি আমরা এই ওয়েবসাইটের মধ্যে যদি একটু খুঁজি, এটা দেখেন তো পাওয়া যায় কিনা, দেখেন তো একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই লেখাটা কোথায় আছে একটু খেয়াল করবেন, যে ল্যাপটপ প্রাইজ 2020 স্টারটেক, এই লেখাটা কোথায় আছে একটু খেয়াল করবেন। কোথাও দেখতে পেয়েছেন লেখাটা?
না ভাই, কোথাও তো দেখতে পারলাম না। আচ্ছা, কোথাও যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গুগল এটা কীভাবে করে আনলো? ওয়েবসাইটে কোথাও যদি লেখাটা লেখা না থাকে তাহলে গুগল কোথা থেকে আনলো? একটা জায়গায় কিন্তু ঠিকই লেখা আছে, যে এই জায়গাটাতে, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা একটু যাই, এখানে কিন্তু ঠিকই লেখা আছে, দেখছেন? জি জি ভাইয়া। আচ্ছা, তাই এখানে লেখাটা কীভাবে করে আসলো? এই যে এখানে যে দেখা যাচ্ছে, কোনো ওয়েবসাইটে কোথাও দেখতে পেলাম না লেখাটা, লেখাটা এখানে দেখা যাচ্ছে আর গুগলে দেখা যাচ্ছে, তাই এই লেখাটা কোথা থেকে আসছে গুগল? তাহলে মনে হয় এরকম হতে পারে যে এখানে যে কটা ল্যাপটপের ছবি দেওয়া আছে ওগুলো সব 2020-এ। আচ্ছা, বিষয়টা হচ্ছে আসলে ওরকমটা না। ব্যাপারটা হচ্ছে আপনি নিজে গুগলকে এটা বলে দিতে পারবেন যে আপনার এখানে কী শো করবে, এটা আপনি বলে দিতে পারবেন। তো এটা কিভাবে করে বলতে হয় এটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখব যে এটা কীভাবে করে আসলে বলতে হয়। বাট অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা এটাকে বলে দিতে পারি গুগলকে। তো এটাকে আসলে যেহেতু আমরা টাইটেল বলি, সো আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা টাইটেল থাকে, বাট এই টাইটেলটাকে বলা হয় পেজ টাইটেল। এটাকে বলা হয় পেজ টাইটেল, আর এটাকে বলা হয় মেটা টাইটেল। ওকে, তো এই পেজ টাইটেল এবং মেটা টাইটেল দুইটা আসলে দুই জিনিস, দুইটা সেম জিনিস না। আর এখানে যে লেখাটা শো করে যে বাই লোয়েস্ট ল্যাপটপ প্রাইস গ্যারান্টিড ইন বাংলাদেশ, এখানে যে লেখাটা শো করে এটাকে যদি আমরা একটু কপি করে যদি পেস্ট করি, এটা আমরা দেখতে পাচ্ছি এই লেখাটাও আমাদের এই কন্টেন্টের মধ্যে কোথাও লেখা নাই। এটা আমাদের ক্রোম দেখাচ্ছে যে এটা আসলে ফাউন্ড করে পাচ্ছে না। তো এই লেখাটা গুগল কোথা থেকে আনলো? অ্যাকচুয়ালি এটা গুগল আনতে পারে, বিষয়টা সেরকম কিছু না। বিষয়টা হচ্ছে যে এটা আপনি গুগলকে বলে দিতে পারবেন। মেটা ডিসক্রিপশনটা গুগলকে বলে দেওয়া যায় যে আমার ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন হবে এটা, এটাও গুগলকে বলে দেওয়া সম্ভব। তো এইটা গুগলকে বলে দেওয়া গেলেও আসলে মেটা টাইটেলে আপনি যেটা গুগলকে বলে দিবেন সেটাই আসলে গুগল ম্যাক্সিমাম টাইম দেখায়। বাট মেটা ডিসক্রিপশন আপনি যেটা গুগলকে বলে দিবেন এটা দেখা যায় অনেক সময় গুগল দেখায় না। এটা আসলে ভাই কেন দেখায় না, এটা যদি একটু উত্তর দিতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে গুগলে হচ্ছে আসলে গুগল মনে করে যে একটা ওয়েবসাইটের মধ্যে মেটা ডিসক্রিপশনের যে পার্টটা, এটা আসলে অনেকে ম্যানিপুলেট করার চেষ্টা করে গুগলকে। এটা আসলে অনেকে ম্যানিপুলেট করার চেষ্টা করে গুগলকে বা ইউজারকে, যে বলে একটা ওয়েবসাইটের মধ্যে গেলে দেখে আরেকটা। এটা হচ্ছে অনেক সময় সে আসলে দেখানোর চেষ্টা করে। সো আলটিমেটলি হচ্ছে যে এটার থ্রুতে আসলে যেটা হয়, গুগল আসলে পছন্দ করে না জিনিসটা, গুগল বিষয়টা পছন্দ করে না। সো গুগল যেহেতু বিষয়টা আলটিমেটলি পছন্দ করে না, সো এই জন্য সে মাঝে মাঝে চেষ্টা করে যে ওয়েবসাইটের মধ্য থেকে কোনো একটা কন্টেন্ট নিয়ে চলে আসার জন্য। বাট যদি সে আপনাকে ট্রাস্ট করে, যদি সে আপনাকে বিলিভ করে, যদি সে আপনাকে ভালো জানে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে আপনাকে মেটা ডিসক্রিপশনটা সেখানে শো করবে। কীভাবে করে শো করবে আমরা এগুলো প্রত্যেকটা পার্ট দেখব, বাট এইটুকু জেনে রাখেন এটা এখানে শো করে। কীভাবে করে দিতে হয় এটা আমরা দেখব পরবর্তীতে। আচ্ছা, একটু জেনে রাখেন মেটা টাইটেল, প্রয়োজনে নোট করে রাখেন। মেটা টাইটেল হচ্ছে যদি 150 ক্যারেক্টারের বেশি হয়, 150 থেকে 160 ক্যারেক্টারের যদি বেশি হয়, তাহলে মেটা টাইটেলের পরে ডট 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 চলে আসে। ক্যারেক্টার বলতে আমরা আসলে কি বুঝে থাকি? ক্যারেক্টার মিনস হচ্ছে যে ধরেন আমি লেখাটা যদি কপি করি, এই লেখাটা যদি আমি একটু কপি করে যদি হচ্ছে আমি যদি একটু এখানে একটু যদি বসাই এটাকে, একটু খেয়াল করে দেখেন এখানে ল্যাপটপের এল একটা ক্যারেক্টার। ভাইয়া স্ক্রিনের জুমটা একটু কমান, অনেক জুম হয়ে গেছে। এবার ঠিক আছে? না ভাইয়া, আমার কাছে তো আগের মতোই আছে। সবার কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বাকিটা কি একটু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে তো। আচ্ছা, তাহলে আমার কাছে আপনি একটু মানে লগ আউট একটু বের হয়ে আর একটু জয়েন করেন, আই থিংক সো ঠিক হয়ে যাবে জিনিসটা। আপনারটা জুম কমাইলে হয়ে যাবে। আচ্ছা, সো ল্যাপটপের এলটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, পিটা একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার, ইনফ্যাক্ট এই যে স্পেসটা, এই যেটা স্পেস যে দেওয়া আছে এখানে, যে স্পেসটা এটাও একটা ক্যারেক্টার। এই যে আইকনটা এটাও একটা ক্যারেক্টার, আইকনের দুই পাশে যে দুটো স্পেস আছে এটাও একটা ক্যারেক্টার। এই প্রত্যেকটা ক্যারেক্টারকে হিসাব করে আপনার এই টাইটেলটা রাখতে হবে 150 থেকে 160 ক্যারেক্টারের বেশি না, এর কম রাখতে হবে। কেন? বেশি হলে পরে কি প্রবলেম? বেশি হইলে পরে এরকম ডট 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 চলে আসবে। আবার একটু জেনে রাখেন এই ডট ডট ডটটাকে এসইওর ভাষায় ডট 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 বলে না, এই ডট ডট ডটটাকে এসইওর ভাষায় বলা হয় এলিপসেস, এটাকে এসইওর ভাষায় বলা হয় এলিপসেস। সো একটু জেনে রাখেন বিষয়টা। তো এই বিষয়টা আমরা কখনোই চাবো না যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে কখনোই ডট ডটটা চলে আসুক, এটা আমরা কখনোই চাবো না। আমরা চাবো আমাদের টাইটেলটা যাতে সুন্দর করে গুগলে শো করে। তো শো করানোর জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখানে প্রপার ওয়েতে টাইটেলটাকে লিখে দেন, তারপরে হচ্ছে আমরা এটাকে দিয়ে থাকবো। সো এটা কি সবাই ক্লিয়ার?
ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এবার আসে মেটা ডিসক্রিপশন নিয়ে। মেটা ডিসক্রিপশনেরও একটা লিমিটেশন আছে। মেটা ডিসক্রিপশনটাকে আপনি ইচ্ছা মতো করে লিখতে পারবেন না। মেটা ডিসক্রিপশনকে আপনাকে রাখতে হবে, আমি টাইটেল কত ক্যারেক্টার বলছিলাম আপনাদেরকে একটু আগে, 150। 150 থেকে 160। ও আচ্ছা আচ্ছা, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটা আসলে 150 থেকে 160 না, এটা শুধু 50 থেকে 60, শুধু 50 ক্যারেক্টার থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে মেটা টাইটেল। আর মেটা ডিসক্রিপশন রাখতে হবে 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে। আমি এক্সট্রিমলি সরি বিষয়টার জন্য। আসলে মেটা ডিসক্রিপশন রাখতে হবে 150 থেকে 160 ক্যারেক্টার, আর মেটা টাইটেল রাখতে হবে শুধু 50 থেকে শুধু 60 ক্যারেক্টারের মধ্যে। যদি রাখতে না পারেন সেক্ষেত্রে ডট 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 চলে আসতে পারে, এটাকে বলা হয় এলিপসেস। তো আমরা কখনই যাব না আমাদের মেটা টাইটেল বা মেটা ডিসক্রিপশনের মধ্যে এলিপসেসটা চলে আসুক। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব তখন তো ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে এটা দেওয়া নাও থাকতে পারে, তাহলে আমি কি করব? আপনার প্রথম কাজ হচ্ছে এই প্রত্যেকটা প্রবলেম সলভ করা। মেটা টাইটেলের প্রবলেম থাকলে পরে সেগুলোকে সলভ করেন, মেটা ডিসক্রিপশনের প্রবলেম থাকলে পরে সেগুলোকে সলভ করেন, সলভ করে তারপরে কাজ করা শুরু করেন। প্রশ্ন করতে পারেন, ভাই তা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে পেজ আছে 200টা পেজ, তা আমি কি 200টা পেজে গিয়ে গিয়ে দেখবো নাকি যে কোনটা কোনটা সমস্যা আছে? না, এটা আপনি দেখবেন না, এটা দেখার সিস্টেম আছে, আমরা এটা দেখব। আমাদের কম্পিউটার অ্যানালিসিস নামে একটা পার্ট আছে আমাদের এই কোর্স মডিউলের মধ্যে, সেখানে আমরা গিয়ে দেখব যে আসলে কোন কোন বিষয় আসলে আমাদের দেখাটা উচিত এবং আমরা কীভাবে করে সেটা দেখতে পারি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের মেটা টাইটেল এবং মেটা টাইটেল ট্যাগ এবং মেটা ট্যাগ নিয়ে একটু কথাবার্তা, যে এই দুটো বিষয় আমাদেরকে একটু দেখতে হয়। থার্ড নাম্বার রয়েছে হেডিং ট্যাগ। আমাদের হেডিং ট্যাগ নিয়ে একটু কাজকর্ম করতে হয়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আপনি যে মেটা ডিসক্রিপশনটা ওয়েব পেজের মধ্যে সার্চ করলেন, ওটা কিভাবে করলেন? এটা সার্চ করলাম কীভাবে, আচ্ছা একটু অংশ জাস্ট কপি করেছে, আমি কপি করে আমি ওয়েবসাইটে গিয়ে Ctrl+F দিয়েছি, দিয়ে জাস্ট সার্চ করেছে, ও আমাকে বলেছে 0 আউট অফ 0, একটাও নাই। আমি যদি শুধু ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করি, সে আমাকে দেখাচ্ছে 1 অফ 1। ইন বাংলাদেশ এই কথাটা একবার আছে এই কন্টেন্টের মধ্যে, কোথায়? এখানে আছে, দেখতে পাইছেন? যেখানে কিন্তু আছে জিনিসটা, দেখছেন? বাট এই জিনিসটা এখানে নাই। এই যে লেখাটা বাই লোয়েস্ট ল্যাপটপ প্রাইস গ্যারান্টেড ইন বাংলাদেশ, এটা এখানে নাই, এটা ক্রোম আমাকে দেখাচ্ছে, এটা আর কি। আচ্ছা, তো আমি যদি আপনাকে হেডিংয়ের ব্যাপারটা যদি দেখাই যে হেডিংটা আসলে কী জিনিস। আপনারা আই থিঙ্ক সো সবাই MS ওয়ার্ড ইউজ করেন আপনারা, সো MS ওয়ার্ড আমরা সবাই ইউজ করি। তো আমি যদি এখানে লিখি ল্যাপটপ প্রাইস, যদি আমি এখানে লিখি, এটা একটা লেখা এখানে চলে আসলো। আমি এখানে ল্যাপটপ প্রাইস লিখলাম, এখানে আমি ল্যাপটপ প্রাইস লিখলাম, এখানে আমি আরেকবার ল্যাপটপ প্রাইস লিখলাম, হ্যাঁ এটা একবার লিখছি, এটা একবার আরও 6বার লিখছি। আমি এটাকে ইউজ করলাম হেডিং 1, এটাকে দিলাম আমি হেডিং 2, এটাকে দিলাম আমি হেডিং 3, এটাকে দিলাম আমি হেডিং 4, এটাকে দিলাম আমি হেডিং 5, এটাকে দিলাম আমি হেডিং 6, এবং এটা একটু যদি দেখাই আমি, এটা হচ্ছে হেডিং 1, আর এটাকে আমি দিলাম হচ্ছে ধরেন মানে নর্মাল টেক্সট। তো একটু বলুন তো চেঞ্জটা আসলে কোথায় হয়েছে? একটু বলেন চেঞ্জটা কোথায় হয়েছে? আমি এখানে এটা হচ্ছে হেডিং 1, হেডিং 2, 3, 4, 5, 6, এখানে 6টা হেডিং আছে, এটা নরমাল টেক্সট। চেঞ্জটা কোথায় হয়েছে? হেডিং 1 বড় হয়, হেডিং 1টা অনেক বড় হয়েছে, এগুলা ছোট হয়েছে। সাইজটা ছোট বড় হয়েছে। ওয়ানটা ওয়ান বড় হয়, দুটো একটু ছোট হয় আর কি, সিকোয়েন্সটা অন্যরকম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি একটু কষ্ট করে আমি যদি এই পার্টটাকে, যে এটা যে এখানে আছে, আমি যদি এটাকে একটু বড় করে দেই, একটু বড় করে যদি আমি ফন্টটা যদি চেঞ্জ করে দেই, তাহলে কি এটা হেডিং 1 হয়ে যাবে? না ভাই, ফন্ট চেঞ্জ হয়েছে, সাথে ওই টাইমস নিউ রোমান ওইখানে বিভিন্ন ফন্ট আছে। আচ্ছা দেখেন, এইগুলা কিন্তু ভাই সব সেম, দেখছেন? এইখানে এইগুলা কিন্তু সব সেম, বাট চেঞ্জটা কিন্তু এখানে হচ্ছে। এটা নর্মাল টেক্সট, এটা হচ্ছে হেডিং 1। তো আপনি ডিজাইন করে হয়তোবা নর্মাল টেক্সটকে H1 ট্যাগের মতো করে বানাইতে পারবেন, H1 হেডিং ট্যাগের মতো করে হয়তোবা দেখাইতে পারবেন, কিন্তু গুগল কিন্তু ভাই স্টাইল বুঝে না। গুগল কিন্তু ভাই এই স্টাইল এগুলো কিন্তু গুগল বুঝে না। ফন্টের সাইজ কত বড় হইলো আর কতটুকু ছোট হইলো, এটা কিন্তু ভাই গুগল বুঝে না। গুগল কিন্তু ডিরেক্টলি কোডিং বুঝে। সো কোডের মধ্যে যদি আপনার এটা হেডিং 1-এ থাকে, তাহলেই সেক্ষেত্রে আপনার এটা পারফেক্টলি কাজ করবে। যদি আপনি হেডিং 1 দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কাজ করবে না।
এটা আমরা অনেক সময় অনেকে ভুল করি জিনিসটা, যে আমরা মনে করি যে হেডিং ট্যাগগুলো হচ্ছে আসলে প্রপারলি এইভাবে করে দিলে আসলে হচ্ছে এটা মনে হয় কাজ হয়ে যায়, এইভাবে করে দিলে পরে মনে হয় কাজ হয়ে যায়। না, হয় না। গুগল এটা বুঝে না, গুগল আসলে কোডিং বুঝে। যে এত সুন্দর করে যে স্ট্র্যাটেজি পেজটা ডিজাইন করছে, গুগল এগুলো কিচ্ছু বোঝে না। গুগল হচ্ছে এই কোডিং বুঝে, গুগল এই কোডিংগুলো বুঝে, এই কোডিংগুলো গুগল বুঝে থাকে, ও আর কিছুই বোঝে না। সো এই কোডিংয়ের মধ্যে গিয়ে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু সম্ভব নয়। এই যে এমএস ওয়ার্ডের মধ্যেও কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা কোডিং হয়ে তারপরে কাজ করতেছে। সো আলটিমেটলি হচ্ছে যে বিষয়টা আমাদের একটু বোঝা উচিত যে এভাবে করে হচ্ছে আমরা এটাকে দিতে পারবো না। সো আমাদের প্রপারলি আসলে হেডিং 1টা অপটিমাইজেশন করতে হবে। তো অপটিমাইজেশন কীভাবে করে করবেন এটা আমরা দেখিয়ে দিব। এটা প্র্যাকটিক্যাল সেকশনে আপনি দেখবেন যে আসলে কীভাবে করে অন পেজ থেকে প্র্যাকটিক্যালি আমরা করতে পারি। বাট একটু জেনে রাখেন যে একটা ওয়েবসাইটের মধ্যে হেডিং 1, একটা ওয়েবসাইট না অ্যাকচুয়ালি, একটা ওয়েব পেজের মধ্যে, একটা ওয়েব পেজের মধ্যে একটা মাত্র হেডিং 1 রাখাটাই শ্রেয়। একটা ওয়েব পেজের মধ্যে শুধুমাত্র একটা হেডিং 1 রাখাটা শ্রেয়, এটাই ভালো, এটাই বেস্ট প্র্যাকটিস। আর হেডিং 2 হেডিং 3 আপনি রাখেন আপনার ইউজারের সুবিধা মতো আপনি দেন, সমস্যা নাই। হেডিং 3 4 5 6 দেন, সমস্যা নাই। বাট হেডিং 1 অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে, একটা ওয়েব পেজের মধ্যে একটা হেডিং 1 রাখবেন, এটাই ভালো, এটাই বেস্ট প্র্যাকটিস। সো এই ওয়েবসাইটের মধ্যে হেডিং 1 কোনটা আছে এটা কি আমরা বুঝতে মানে পারাটা দরকার না এখন আমাদের? এটা কি বুঝতে পারা দরকার না, নাকি হচ্ছে এটা বুঝবো না আমরা কোনটা? বুঝতে পারা তো উচিত। আচ্ছা, তো শুধুমাত্র হেডিং 1 না, হেডিং 1 ছাড়াও এই ওয়েবসাইটের অন পেজটা প্রপারলি ওকে আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের একটা ক্রোম এক্সটেনশন ইউজ করতে হবে, যার নাম হচ্ছে এসইও মেটা ওয়ান ক্লিক। এই এসইও মেটা ওয়ান ক্লিক এই এক্সটেনশনটা ইউজ করে আমরা এই জিনিসটা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। সো আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি, সরি এখানে না, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে এটা সার্চ করার জন্য। আমি আপনাদেরকে একটু গ্রুপে দিয়ে দিই জিনিসটা, তাহলে আপনারা খুব সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারবেন। এসইও মেটা ওয়ান ক্লিক হচ্ছে সেই এক্সটেনশন যে এক্সটেনশনসের থ্রুতে আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে একটা ওয়েবসাইটের অন পেজ কি প্রপারলি ওকে আছে আর নাকি এটার মধ্যে কিছুটা ভুল আছে, এটা আপনি ওইখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। আমি একদম এক্সটেনশনসের লিঙ্ক সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো আপনারা আশা করি এটা খুব একটা কষ্ট হবে না আপনাদেরকে খুঁজে বের করার জন্য। আই হোপ আপনারা সেটা করতে পারবেন। আমি পোস্ট করে দিয়েছি আপনাদের গ্রুপের মধ্যে এই লিস্টটা। আপনারা যেটা করবেন জাস্ট সিম্পলি এখানে এসে এটাকে জাস্ট অ্যাড টু ক্রোম লেখা থাকবে, অ্যাড টু ক্রোমে জাস্ট ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে আপনার ক্রোমের সাথে। এবং আপনার এখানে একটা আইকনও শো করবে, এই যে এরকম একটা আইকন শো করবে অ্যাসের মতো, সেখানে ক্লিক করলে পরে একটু লোডিং হবে জিনিসটা। তো আমরা যদি একটু যাই স্টারটেকের এই যে পেজটা আছে, এই পেজে যদি একটু আমরা যাই, গেলে পরে দেখতে পারবো যে এখানে হচ্ছে আসলে একটু দেখি যে টাইটেল আছে একটা, হ্যাঁ টাইটেল আছে। এই টাইটেলটা হচ্ছে মেটা টাইটেল, এই টাইটেলটা হচ্ছে মেটা টাইটেল। এটা কি লিখছে? ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020 স্টারটেক। দেখছেন এই লেখাটা কিন্তু ওরা আসলে লিখছে এখানে, যেটা আসলে গুগলে শো করতেছে। ওরা যে মেটা ডিসক্রিপশনে দিয়েছিল যে বেস্ট বাই লোয়েস্ট ল্যাপটপ প্রাইস গ্যারান্টেড ইন বাংলাদেশ, অল পপুলার ব্র্যান্ডস ইনক্লুডিং এইচপি, আসুস, এগুলো সে লিখছে, এটা কিন্তু আসলে এখানেই ছিল। এটা কিন্তু তারা এখান থেকে নিয়েছে, দেখছেন এটা কিন্তু তারা এখান থেকে নিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা পার্ট আছে, লাইক হচ্ছে যে ইউআরএল, আমরা যেটা বলেছিলাম যে ইউআরএলটা, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এই যে ইউআরএলটা কিন্তু এখান থেকে দেখা যায়। তারপরে H1 ট্যাগ, এই যে আপনি হেডার্সে ক্লিক করেন, হেডার্স থেকে দেখেন এই যে H1 ট্যাগ দিয়ে বলে দেওয়া আছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে তাদের H1 ট্যাগ। এই যে এটা দেখেন মিনিট আপনাদেরকে, এই যে এটা হচ্ছে ওদের H1 ট্যাগ। ওকে, সো এই এক্সটেনশনসটার থ্রুতে আপনি খুব সহজে এবং খুব ইজিলি এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে H1 ট্যাগ কোনটা, কোনটা হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন, কোনটা হচ্ছে আপনার টাইটেল, এটা খুব সহজে আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। এছাড়াও অনেক ফিচার্স এখানে আছে যে পার্টগুলো আমরা আস্তে আস্তে করে এসইওতে মধ্যে দেখা শুরু করব। সো বিষয়টা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা এই মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিং ট্যাগ, এটার মধ্যে আমাদেরকে আসলে প্লেস করতে হবে। লাইক আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট করেছি এখন, আর্টিকেল পাবলিশিং চেকলিস্ট। সো এখানে দেখেন খেয়াল করে যে আমি কিন্তু বলে দিয়েছি যে আপনার প্রাইমারি যে কিওয়ার্ডটা সেটা অবশ্যই আপনার ইউআরএলের মধ্যে রাখতে হবে। আপনাদের টাইটেল ট্যাগটা আছে, যে টাইটেল ট্যাগটা আপনি ব্যবহার করবেন, এই টাইটেল ট্যাগের মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ডটা রাখতে হবে। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশনের মধ্যে রাখতে হবে, হেডিংয়ের মধ্যে রাখতে হবে। এই পার্টগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, যে ইমেজ অল্টার টেস্ট, তারপর ইন্টারনাল লিঙ্কিং, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা আছে। বাট কথা হচ্ছে যে আমি দিয়ে দিলাম আপনারা কি বিষয়টা, হ্যাঁ। সো এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, এবং এইগুলোতে আপনাকে কিন্তু কিওয়ার্ডটা প্লেস করতে হবে। লাইক হচ্ছে যে
স্টারটেক যেটা করেছে তাদের মেন কিওয়ার্ড ছিল হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। ওদের হয়তোবা প্রধান কিওয়ার্ড ছিল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এবং এইটাতেই আসলে ওরা র্যাঙ্ক করেছে গুগলের প্রথম পজিশনে। ওদের H1 ট্যাগের মধ্যে, ওদের হচ্ছে মেটা টাইটেলের মধ্যে, ওদের ডিসক্রিপশনের মধ্যে প্রত্যেকটা পার্টে কিন্তু হচ্ছে ওরা এই কিওয়ার্ডটাকে প্লেস করার চেষ্টা করেছে। সো অবশ্যই হচ্ছে যার কারণে ওরা এখানে র্যাঙ্ক করতে পারছে, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটাতে ওরা র্যাঙ্ক করতে পারছে। তো আমাদের আরেকটা ছোট্ট পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের ইউআরএলটা বুঝলাম যে ইউআরএলের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডটাকে রাখবো, এবং কন্টেন্ট যে পার্ট, কন্টেন্ট পার্টের মধ্যে আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার কিওয়ার্ডটাকে প্লেস করার জন্য। কন্টেন্ট পার্টের মধ্যে আপনি অবশ্যই আপনার কিওয়ার্ডটাকে প্লেস করবেন, তবে হ্যাঁ কিওয়ার্ডটা মানে ইচ্ছা মতো করে প্লেস করবেন না, যে সুযোগ পাইছেন আর ইচ্ছা মতো করে প্লেস করে দিলেন, এভাবে করে প্লেস করবেন না। কিওয়ার্ড প্লেস করবেন সুন্দরভাবে, মানে ন্যাচারালি প্লেস করবেন। সাধারণত 1000 ওয়ার্ডের মধ্যে আপনার এক্স্যাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা, মানে যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, এটা 2 থেকে 3 বার আপনি প্লেস করেন, এনাফ, বেশি লাগবে না। 1000 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3 বার যদি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা বা আপনার এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডটা যদি থাকে, এনাফ, বেশি লাগে না, এটা জাস্ট 2 থেকে 3 বার দিয়ে দিলে পরেই কাজ হয়ে যায়। আর বাকি যে কিওয়ার্ডগুলো আছে, আপনার যে সেকেন্ডারি যে কিওয়ার্ডগুলো আছে, যেগুলো প্রাইমারি কিওয়ার্ডের আদলে তৈরি, যেগুলো আপনার প্রাইমারি কিওয়ার্ডের আদলে তৈরি, ওই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি দেন, ওই কিওয়ার্ডগুলো আপনি আস্তে আস্তে করে প্রোভাইড করেন, ওই কিওয়ার্ডগুলো আপনি আস্তে আস্তে করে দিতে থাকেন। আস্তে আস্তে করে দেখবেন গুগল আপনার কন্টেন্টটাকে রিয়েলাইজ করবে এবং সে আপনাকে ভালো ভাবা শুরু করবে। তো আপনার কাছে মনে হতে পারে জিনিসটা যে গুগলকে এগুলো বুঝে যে আমি আসলে যদি কিওয়ার্ড প্লেস না করি, 1000 ওয়ার্ডের মধ্যে মাত্র যদি 2 বার কিওয়ার্ড দেই, আমি যদি সেকেন্ডারি কিওয়ার্ড দিই, গুগলকে আসলে এগুলো বুঝবে? হ্যাঁ, গুগল আসলে এগুলো বুঝে। গুগল বুঝে না তা না, গুগল এগুলো বুঝে। লাইক আমি যদি এখানে সার্চ করি, এই যে কন্টেন্টটা যা আছে, আমি যদি কন্টেন্টের মধ্যে লার্ন এসইও এই কথাটা যে লিখে যদি আমি সার্চ করি, খেয়াল করে দেখেন এরা এদের কন্টেন্টের মধ্যে মাত্র একবার ইউজ করছে এই কিওয়ার্ডটা, দেখছেন? লার্ন এসইও কথাটা মাত্র একবার তারা ইউজ করছে, এবং এই একবার ইউজ করার থ্রুতেই তারা প্রথম পেজে র্যাঙ্ক করে গেছে, যে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করে আসছে। আবার এই যে দেখেন এই যে ওয়েবসাইটগুলো, এটা কিন্তু মনে করেন যে মাত্র কয়েকবার প্লেস করছে, বেশি কিন্তু ভাই প্লেস টেস্ট করে নাই। হ্যাঁ, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। এখানে যদি আমি যদি এটা দিই, দেখেন তারা মোটামুটি হচ্ছে কয়বার প্লেস করছে, 11 বার প্লেস করছে, 11 থেকে 12 বার তারা প্লেস করছে। সো এদের কন্টেন্টটা দেখেন কত বড়, মানে কত বড় একটা কন্টেন্ট লিখছে তারা। আমি যদি ওটা দেখাই আপনাদেরকে, কত বিশাল বড় একটা কন্টেন্ট লিখছে, দেখছেন? এত বড় একটা কন্টেন্টের মধ্যে তারা মাত্র 12 বার ব্যবহার করছে তারা কিওয়ার্ডটাকে। সো এই যে এত বড় একটা কন্টেন্ট লেখার পরও মাত্র 12 বার ব্যবহার করছে, সো এতেই তারা র্যাঙ্ক করে গেছে আসলে গুগলের প্রথম পেজে। সো এটা হচ্ছে মূলত ব্যাপার, এত বেশি আসলে কিওয়ার্ড প্লেস করার প্রয়োজন পড়ে না, এক্সাক্ট ম্যাচ বা প্রাইমারি কিওয়ার্ডটা জাস্ট কয়েকবার একটু প্লেস করে দিলেই কাজ হয়ে যায়। বাট যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে প্রপার ওয়েতে আসলে হচ্ছে আপনি সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে ব্যবহার করছেন কিনা, বা আপনি আসলে ভালোভাবে করে কন্টেন্টগুলো দিচ্ছেন কিনা। তো এই যে কিওয়ার্ডগুলো যে আমি দিলাম, এই যে বললাম একটু আগে যে 1000 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3 বার কিওয়ার্ডটাকে দেন, এই যে কথাটা বললাম, এই কথাটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি মানে কিওয়ার্ডের ঘনত্ব। প্রতি 100 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডের ডেনসিটি কত? লাইক হচ্ছে আমার এই 1000 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3 বার বলার কারণে কিওয়ার্ডের ডেনসিটি হচ্ছে 0.2% থেকে শুরু করে 0.3%। যদিও অনেকটা কম, অনেকে বলে যে 0.5% রাখা উচিত, অনেকে বলে 1% রাখা উচিত, অনেকে বলে 2% রাখা উচিত। আমি পার্সোনালি বলবো যে নর্মালি যদি আপনি করেন 2-3 বার করে দেন 1000 ওয়ার্ডের মধ্যে, আর যদি একদম ফ্র্যাঙ্কলি বলি ভাই, ন্যাচারাল রাখেন, একদম ন্যাচারাল রাখেন ভাই। জোর করে বসানোর কোনো প্রয়োজন নাই কিওয়ার্ড। যদি মনে করেন কিওয়ার্ডটা বসানো উচিত, বসিয়ে দেন। যদি মনে করেন বসানো দরকার নেই, বসাইয়েন না, কোনো প্রয়োজন নেই বসানোর, বাদ দেন, ওটা বসান না, দরকার নেই। সো এই বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টের পার্ট, আর অবশ্যই আপনি আপনার ইউআরএল এর মধ্যে তো কিওয়ার্ডটাকে প্লেস করবেনই। সো আমাদের টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, হেডিং ট্যাগ, এই ইউআরএল এবং কন্টেন্ট, এই 5টা পার্ট মোটামুটি শেষ। একটা পার্ট বাকি, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। সে এটা ছাড়া বাকি পার্টগুলোকে সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কি এই পার্টের মধ্যে কোনো রকম প্রশ্ন আছে যে ইমেজ অপটিমাইজেশন ছাড়া বাকি পার্টগুলো বুঝিনি, এমনকি কারো কোনো রকম প্রশ্ন আছে? আচ্ছা, আই থিংক সো প্রশ্ন নাই। সো এখন হচ্ছে আমরা আসলে ইমেজ অপটিমাইজেশন নিয়ে একটু কথাবার্তা বলবো, যে আসলে ইমেজগুলো আমরা কিভাবে করে প্রপার ওয়েতে আসলে অপটিমাইজেশন করতে পারি। একটু বলে নেই জিনিসটা, যে ইমেজ অপটিমাইজেশনটা আসলে খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেকে আসলে এই বিষয়গুলোতে খুব ভুল করি, যে আমরা গুগল অ্যাডসেন্সের অনেক
ওয়েবসাইটে আসলে কাজকর্ম করতে চাই, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব, অ্যাফিলিয়েট মার্কেটিং করব, অনেক ধরনের কাজকর্ম করতে চাই, কিন্তু আমরা আসলে ইমেজটাকে খুব একটা গুরুত্ব দিই না। ইমেজ এটা আসলে দেওয়াটা উচিত। আচ্ছা, একটা জিনিস তো বলুন তো, শুধুমাত্র ইমেজের উপর ভিত্তি করে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করে? জাস্ট ইমেজ আপলোড দেওয়া যায়, কিছু করা যায় না, আপনি স্ট্যাটাস দিতে পারবেন না সেখানে, বলুন তো কোন প্ল্যাটফর্ম কাজ করে? images.google.com, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া। Pinterest, আর পিন্টারেস্ট ওটা বাংলাদেশে ইউজ হয় না, বাংলাদেশে কোনটা ইউজ হয় বলুন তো? বাংলাদেশে আমরা ইনস্টা। অনেকেই ইউজ করি, বলেন কোনটা? ইনস্টাগ্রাম। গুড, ইনস্টাগ্রাম। এই তো। হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামে আপনি স্ট্যাটাস দিতে পারবেন? না। সম্ভব না। না। কি ব্যবহার করা হয়? ইমেজ ব্যবহার করা হয়, তাই না? এবং হ্যাঁ, খেয়াল হ্যাঁ। করে দেখবেন বর্তমানে বাংলাদেশে কিন্তু ইনস্টাগ্রামটা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করতেছে, তাই না? হ্যাঁ অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় স্টাররা আসলে ইনস্টাগ্রামের মাধ্যমে তারা আসলে জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়াও খেয়াল করে দেখবেন যে ভিডিওর থ্রুতে অনেক অনেক কিছু করতেছে, ভিডিওর থ্রুতে। তো ভিডিও কি আপনার টিকটক প্ল্যাটফর্মের হ্যাঁ, জন্য? টিকটক আছে, তারপর হচ্ছে আরো কিছু প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে আমাদের এখানে, আরো অনেক কিছুই আছে। আচ্ছা, আমি মনে হয় নয়েজ পাচ্ছি কারো এখান থেকে, একটু মাইক্রোফোনগুলোকে মিউট করে রাখেন, কথা বলার সময় আনমিউট করে নিয়ে রাখি, তাহলে একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, এরকমটা। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ইউটিউব আছে আমাদের কাছে, টিকটক আছে আমাদের কাছে, হচ্ছে আরেকটা জানি কি আছে, আমি ভুলে গেলাম নামটা। আহ, কি যে টুইটার। ঝামেলা লাগছিল না মাঝখানে একটা, না না, কি জানি যে ঝামেলা লাগছিল, এই যে লাইকি হ্যাঁ হ্যাঁ, লাইকি। তো এইগুলো নিয়ে মনে করেন অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, সো এই যে টিকটক, লাইকি, এফেক্ট দেখবেন, দেখছেন যে ঝামেলা লেগে গেছে পুরো এইসব বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, সো এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আসলে খুব ইম্প্যাক্ট ফেলে আমাদের পার্সোনাল লাইফে। লাইক হচ্ছে যে ভিজুয়াল গ্রাফিক্স বা ভিজুয়ালাইজেশন বিষয়গুলো আসলে খুব ইম্প্যাক্ট ফেলে আমাদের জীবনে, এবং এটা সত্যি কথা, এটা আসলে সত্যি কথা ভাই, ভিজুয়াল জিনিসগুলো অনেক ভালো ইম্প্যাক্ট ফেলে আমাদের জীবনে। তো এসইওর দিক থেকেও যদি আমরা একটু থিঙ্কিং করি, আমাদের উচিত অ্যাটলিস্ট ইমেজগুলো, আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো হয়, এই ইমেজগুলোকে যাতে অ্যাটলিস্ট আমরা প্রপার ওয়েতে অপটিমাইজ করে তারপর আপলোড করতে পারি। এক্ষেত্রে আমরা আসলে যেটা ম্যাক্সিমাম টাইম করে থাকি সেটা হচ্ছে আমরা গুগল থেকে সরাসরি ইমেজগুলোকে ডাউনলোড করে নিয়ে নিই। এটা আসলে হচ্ছে করাটা ওভাবে করে উচিত না। তার রিজন হচ্ছে যে গুগলের থেকে আমরা যে ইমেজগুলো আসলে নেই, এই ইমেজগুলোর আসলে ম্যাক্সিমাম টাইম কপিরাইট থাকে, মানে এগুলোর কপিরাইট করা থাকে। সো এই সমস্ত ইমেজগুলো আসলে ব্যবহার করলে পরে সেটা আমরা কপিরাইট আইন ভঙ্গ করে ফেলি। আমরা হয়তো বা বুঝি না জিনিসটা, বাট এটা আসলে করে ফেলি, আমরা নিজেদের অজান্তে আমরা আসলে বিষয়গুলো করে ফেলি, আমরা কপিরাইট আইন ভঙ্গ করে ফেলি। সো এটা কখনো করবেন না আপনারা। হ্যাঁ, গুগল থেকে যদি ছবি ব্যবহার করতেই হয় তাহলে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করে ইউজেস রাইটস থেকে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে যেই ছবিগুলো আপনার সামনে আসবে এগুলোকে ব্যবহার করবেন, এই ছবিগুলোকে ব্যবহার করতে পারবেন আপনি, কোনো রকম সমস্যা নাই। এগুলো হচ্ছে কপিরাইট ছবি, কিন্তু সমস্যা হচ্ছে এই ছবিগুলোর রেজুলেশন খুব একটা ভালো কোয়ালিটির আসলে সবসময় পাওয়া যায় না। লাইক আমি যদি এই ছবিটা ওপেন করি, আমি যদি ছবিটা জুম করি, খেয়াল করে দেখেন লেখাগুলো ফেটে যাচ্ছে, দেখছেন কেমন জানি হয়ে গেছে জিনিসটা, দেখছেন? তো এটা রেজুলেশনগুলো খুব একটা ভালো মানের থাকে না আসলে। এটা একটা প্রবলেম গুগল ইমেজের, যে ওদের ছবির রেজুলেশন মানে কপিরাইট ছাড়া যেগুলো সেগুলো রেজুলেশন আসলে খুব একটা ভালো মানের আসলে পাওয়া যায় না। আমি যদি জুম করি লেখা ফেটে যায়, ছবি ফেটে যায়, এটা একটা প্রবলেম। সলিউশন কি? সলিউশন হচ্ছে, আমরা হয়তো অনেকে জানি, অনেকে হয়তো বা জানিও না, যে ফ্রি কিন্তু কিছু ছবি নামানোর সাইট আছে, এগুলোকে বলে ফ্রি স্টক ফটোস বা ফ্রি স্টক ইমেজেস। এর মধ্যে কিছু সাইট জনপ্রিয় হচ্ছে পিক্সেলস আছে, আনস্প্ল্যাশ আছে এবং পিক্সাবে আছে। আর পার্সোনালি আমার কাছে তিনটা খুব খুব ভালো লাগে সাইট, তিনটা সাইট পিক্সেলস, আনস্প্ল্যাশ এবং পিক্সাবে.com, খুবই ভালো লাগে তিনটা সাইট আমার কাছে পার্সোনালি। এটা ছবির রেজুলেশন প্রচণ্ড পরিমাণে হাই, আমি একটু দেখাই আপনার দেখে, হিউজ পরিমাণে হাই। আপনি একটু আমি দেখাই একটু আপনার দেখে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা, যে আপনি ছবি কতটুকু পর্যন্ত জুম করতে পারবেন। দেখেন ছবি কিন্তু সচরাচর ফাটা না, দেখছেন? এখন একটু ইয়ে হচ্ছে, বাট অতটা কিন্তু মানে মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে আমি কতটুকু জুম করছি, দেখতে পাচ্ছেন আপনারা? আমি টেক্সট ভিত্তিক যদি দেখাই, যে এখনও কিন্তু ছবির মোটামুটি ঠিক আছে। এটা ছবির রেজুলেশন প্রচণ্ড পরিমাণে হাই থাকে, এবং আরও হাই থাকে হচ্ছে আপনার আনস্প্ল্যাশের ছবির রেজুলেশন, এদের রেজুলেশন তো হিউজ পরিমাণে ভালো হয়। আমি যদি একটু দেখাই আপনার দেখে, এই যে
সো এদের রেজলিউশন প্রচণ্ড পরিমাণে ভালো হয়। সো এই ছবিগুলোকে যদি আমরা ইউজ করতে পারি প্রপারলি অপটিমাইজড ওয়েতে, সো আশা করা যায় মোটামুটি হচ্ছে আমরা খুব ভালো কিছু এখান থেকে আসলে পেতে পারি। সো সেই সূত্রে আসলে হচ্ছে আমাদের এই সাইটগুলোকে ব্যবহার করা। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো মানের ছবি নেওয়া, একটা অবশ্যই ভালো মানের ছবি নেওয়া। ভালো মানের ছবি বলতে কি এরকম ছবি, ভালো রেজুলেশনের একটা ছবি নেওয়া। আবার এমন ছবি নিয়েন না যে হচ্ছে যে ছবির আসলে কোয়ালিটি ভালো নাই, মানে কোয়ালিটি ভালো নাই বলতে ছবি দেখতে আসলে ভালো লাগে না, এমন ছবি আবার নিয়েন না। ভালো মানের ছবি নেন, ভালো রেজুলেশনের ছবি নেন, তাহলে মোটামুটি ওই একটা কথা আছে বাংলাতে না, যে আগে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, একটা কথা আছে না। সো দেখতে যদি খারাপ লাগে ভাই, কেউ আসলে এটা পছন্দ করবে না। সো এটা ভালো রেজুলেশনের ভালো একটা ছবি নিতে হবে আমাদেরকে ফার্স্টে। ধরেন আমরা ছবি নিচ্ছি, ধরেন আমি ল্যাপটপের একটা ছবি নেই, আমি একটু ল্যাপটপের ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ টাইপের একটা মোডের ছবি নিই আমি। ধরেন হচ্ছে আমি এই ছবিটা ধরেন আমি নিলাম, যে এই ছবিটা আমি নিলাম, এটাকে যদি আমি একটু ডাউনলোড করে নেই, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, একটা ভালো রেজুলেশনের ছবি নেওয়া, এটা আপনার প্রথম স্টেপ। আমি একটা ভালো মানের একটা ছবি নেওয়ার চেষ্টা করলাম এখন এই মাত্র। সো একটা ছবি নিছি আমি এখানে, বাট ছবিটার সাইজ আসলে অনেকটা বড়। যদি ছবিটা অনেক ভালো রেজুলেশনের, এটা সত্যি কথা, ছবিটা অনেক ভালো রেজুলেশনের, বাট ছবির সাইজটা আসলে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমার কাছে। লাইক হচ্ছে 770 কেবি সাইজ আসলে অনেক বড়। এত বড় সাইজের ছবি যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে আপলোড করি, তাহলে সেক্ষেত্রে সেটা আমার ওয়েবসাইটের লোডিং স্পিডের উপর একটা প্রভাব ফেলবে। একটা বিষয় আই থিঙ্ক সো আপনারা সবাই মোটামুটি রিয়েলাইজ করেন যে ওয়েবসাইটের লোডিং স্পিড যদি অনেক বেশি থাকে, তাহলে ওই ওয়েবসাইটের মধ্যে ভিজিট কি করতে খুব ইচ্ছা করে, তো বলেন তো? না ভাই, না ভাইয়া, আসলে না। করে না, ভিজিট করতে কিন্তু ভালো লাগে না ওই ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আসলে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইমেজগুলো, আপনি যখন ই কমার্স সাইট নিয়ে বেসিক্যালি কাজ করছেন, তখন ই কমার্স সাইটের মধ্যে কিন্তু অনেকগুলো ছবি থাকে, প্রোডাক্টে কিন্তু ছবি থাকে অনেকগুলো। সো এই ছবিগুলো যদি প্রপারলি আসলে অপটিমাইজ করা না হয়, তাহলে হচ্ছে আসলে মানে এটা খুব একটা ভালো দেখা যায় না বা খুব একটা ভালো লাগে না। সো এই জন্য যেটা করবেন, সাইজগুলো একটু কমিয়ে নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে এটা সাইজ তো বড় কেন, বড় একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে, আমি যদি ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিতে যদি আমি যাই, যদি আমি ডিটেলসে যদি ক্লিক করি, খেয়াল করে দেখেন ছবির ডাইমেনশনটা কত, 4838 ইন্টু 3225 পিক্সেল, তাই না? জেনারেলি নর্মালি একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপের যে মনিটর আছে, মনিটরের সাইজ থেকে 1200 পিক্সেল। এখন 1500 1800 মানে কিছু কিছু পাওয়া যায়, বাট অনেক বড় হয়ে যায় জিনিসগুলো। বাট নর্মালি হচ্ছে 1200 1000 1100 দিয়ে আসলে কাজ করা হয়। একটা ট্যাবলেটের স্ক্রিনের সাইজ হচ্ছে 900 পিক্সেলের আশেপাশে, একটা স্মার্টফোন হয় 500 থেকে 600, আর বাটনওয়ালা ফোনগুলো হয় হচ্ছে 300 থেকে 200 পিক্সেলের সাইজগুলো হয়ে থাকে। সো আমার ডেস্কটপের সাইজ যদি হয় 1200 পিক্সেল, মনিটর যদি হয়, তা আমার কি 4838 পিক্সেলের ভাই ছবি দরকার আছে? মানে হ্যাঁ দরকার আছে, বাট আমি তো ভাই এখানে মানে ছবিটা তো ভাই আমি যদি স্টারটেকে যাই, আমি তো ভাই ম্যাক্সিমাম কী হবে ভাই, ছবিটা দেখার পর হয়তো আমি হচ্ছে ওদের জাস্ট ডিভাইসটা একটু জাস্ট দেখবোই তো। আমি যদি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ যদি লিখে যদি আমি গুগলে সার্চ করে যদি আমি স্টারটেকের ওয়েবসাইটে যদি যাই, ওদের ওয়েবসাইটে যে ছবিগুলো দেওয়া আছে ছবিগুলো, এগুলো যদি ভাই আমি যদি যাই, কী করবো আমি সর্বোচ্চ একটু জাস্ট দেখবো ছবিটা, আচ্ছা এরকম ল্যাপটপটা না, আচ্ছা এই হচ্ছে ল্যাপটপের ওভারভিউ, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এইটা হচ্ছে দেখতে এমন লাগবে, ওকে ফাইন, সমস্যা নেই, এই জাস্ট দেখে চলে আসবো, তাই না? আমি কি মানে এই ছবি নিয়ে কি একদম এইখানে কালারটা কি, কত ইঞ্চি এখানে এই মানে ফাঁকটা আছে, এটাকে আমি এইভাবে করে দেখতে যাবো? এখানে আপনার ইউজার পোর্টটা কতটুকু হয়েছে আমি কি এইগুলো দেখতে যাবো এইভাবে করে জুম করে? আমার এখানে জুম করবো, আমি জুম করে কি আমি দেখতে যাবো যে আসলে এখানে এই যে ইউএসবি পোর্টটা যে দিছে এইটা কেমন দেখতে, এগুলোকে দেখতে যাবো আমি? হ্যাঁ, এগুলো তো আমি দেখবো না। সো আলটিমেটলি কিন্তু আমার রেজুলেশনটা যদি অতটুকু ভালো নাও হয়, তারপরে কিন্তু মোটামুটি হচ্ছে যে আমি যদি ডিভাইসে মোটামুটি ক্লিয়ারলি দেখাইতে পারি, তাতে কিন্তু যথেষ্ট, তাই না? সো এই জন্য আমার আসলে এত হাই পিক্সেলের ছবি প্রয়োজন নেই। কী করতে পারি, যারা অ্যাডোবি ফটোশপ পারেন অ্যাডোবি ফটোশপে যাবেন, আর আমি আসলে অ্যাডোবি ফটোশপে পারি না, সো আমি আসলে ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুলস। যারা আমরা ছবি এডিটিং করতে পারি না তাদের জন্য হচ্ছে একটা বেস্ট টুলস ক্যানভা খুবই ইজি একটা সফটওয়্যার। আপনারা যেটা করবেন, জাস্ট canva.com-এ যাবেন, canva.com-এ জাস্ট যাবেন, ভিজিট করবেন canva.com, ভিজিট করে হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন, ওরা ফ্রিতে অ্যাকাউন্ট করতে দেয়, একটা জাস্ট ফ্রিতে অ্যাকাউন্ট করে নেবেন। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে জাস্ট স্টার্টেড ইটস ফ্রিতে ক্লিক করবেন, একটা ভেরিফিকেশন মেল যাবে মনে হয়, মেলটা কনফার্মেশন করে দেবেন, কাজ শেষ, আর কিছু করা লাগবে না, এইটুকু জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সো আমি একটু এখানে লগ ইন করা আছে অবশ্য। তো এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করছি, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখানে দেখেন আমি যদি দেখাই যে ওয়েবসাইটের জন্য আসলে ওদের কোনো রকম সাইজ দিয়ে দেওয়া আছে কিনা, আসলে ওভাবে করে কোনো রকম সাইজ আসলে ওরা এখানে ওভাবে করে দেয় না। আচ্ছা কারেন্ট চলে গেছে, মোবাইলটাতে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে ভিডিও দেখে নিন পরে, সমস্যা নেই, আপনি ভিডিও দেখে নিন। জি, তো
তো এখানে আসলে ওয়েবসাইটের জন্য যে সাইজগুলো ওরা আসলে ইউজ করছে এগুলো আসলে পারফেক্টলি ওভাবে করে কাজ করে না। লাইক হচ্ছে যে আমাদের আসলে যে ধরনের সাইজটা প্রয়োজন এটা আসলে আমাদের একটু দেখে নিতে হবে। সবচেয়ে পারফেক্ট হচ্ছে সাইটের যে ডিজাইনার, আপনার ওয়েবসাইটের যে ডিজাইনার, তাকে জিজ্ঞেস করে নেওয়া, বা আপনার যেই মানে সাইটের যিনি ডিজাইন করতেছেন বা যে ডেভেলপার আপনার ওয়েবসাইটের, তাকে জিজ্ঞেস করে নেওয়া, আচ্ছা ভাই আপনি যে সাইট থেকে যে ডিজাইন করতেছেন তা আপনার সাইটের জন্য যে আপনি যে ছবি দেওয়ার যে প্ল্যাটফর্মটা রাখছেন, এই যে প্ল্যাটফর্মটা যে আপনি করছেন এখানে, এই যে আপনি যে ছবিটা দিয়েছেন এই ছবিটার আসলে সাইজটা কতটুকু, মানে কত সাইজের ছবি আসলে এখানে আপনি দেওয়ার সিস্টেম দিয়েছেন, বা এই যে এখানে যে আপনি যে প্ল্যাটফর্ম যে রাখছেন এখানে আসলে কত সাইজের ছবি আসলে দিলে পরে এটা প্রপারলি দেখা যাবে, এটা বলুন তো আমারে। তাহলে আমি আমার গ্রাফিক ডিজাইনারকে এটা বলে দিচ্ছি। এটা সবচেয়ে বেস্ট ওয়ে, ডেভেলপারকে জিজ্ঞেস করা যে আপনি এখানে সাইজটা আসলে কত, এখানে কত সাইজের ছবি দিলে পরে এটা পারফেক্টলি বসে, এটা বলুন তো আমারে। একদম কমও না একবারে বেশিও না, যা দরকার ঠিক ততটুকু আপনি দিবেন। এটা ডেভেলপারকে জিজ্ঞেস করলে সবচেয়ে বেশি ভালো হয়, ডেভেলপারকে জিজ্ঞেস করবেন। বাট ডেভেলপারকে জিজ্ঞেস করার সুযোগ আপনি পাবেন না, কারণ ক্লায়েন্টের সাথে কাজ করলে পরে ক্লায়েন্টের সময় বলতে পারে যে ডেভেলপার তো 6 মাস আগে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে চলে গেছে, তোমার আমি 6 মাস পরে বলছি সাইট কাজ করার জন্য, তুমি কি করবা, তুমি আমি বলতে পারবো না, তাই না? এখন তাই বলে কি আপনি ডেভেলপমেন্ট শেখা শুরু করবেন নাকি? এইটা আসলে প্রয়োজন নেই আমাদের, ডেভেলপমেন্ট শেখার আমাদের প্রয়োজন পড়ে না। তো একটা বেসিক সাইজ আসলে আমরা জেনে নেই, বা একটা বেসিক সাইজ হচ্ছে আমরা আসলে হিসাব করে নেই। লাইক হচ্ছে আপনি যদি কোনো রকম লার্জ ইমেজ ব্যবহার করতে চান কোথাও, লার্জ ইমেজ, সেক্ষেত্রে সাইজ আসলে 1080 ইন্টু 720 হইলে পরে মোটামুটি কাজ করা যায়। যদি হচ্ছে আপনি কোনো রকম থাম্বনাইল টাইপের যদি ছবি দিতে চান, থাম্বনাইল টাইপের যদি ছবি দিতে চান, লাইক একটু যেটা দেখালাম ল্যাপটপের যে ছবিটা ছিল, ল্যাপটপের ছবি, এটার জন্য ভাই আপনি স্কোয়ার শেপ ইউজ করতে পারেন। স্কোয়ার শেপ লাইক হচ্ছে 400 ইন্টু 400, বা হচ্ছে আপনার 500 বাই 500 নিতে পারেন আপনি, এটাও খারাপ না, এটাও ভালো, 500 বাই 500, বা হচ্ছে আপনার 600 বাই 600 হইতে পারে, 600 বাই 600 নিলেও খারাপ না, এটাও হইতে পারে। তারপরে হচ্ছে যদি আপনি ব্যানার্সে যদি ছবি নেন, ব্যানার ইমেজ লাগে আমাদের অনেক সময়, সো ব্যানার ইমেজে যদি আমরা কাজকর্ম করতে চাই তো তাহলে হচ্ছে 1280 বাই 720, এই সাইজে মোটামুটি আমরা কাজকর্ম করে থাকি আর কি। ওকে, তো এই সাইজটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, এই সাইজগুলো ওয়াইজ আমরা আসলে কাজগুলো করে থাকি। লার্জ ইমেজ হইলে পরে হচ্ছে 1080 বাই 720, থাম্বনেইল হইলে পরে হচ্ছে 400 বাই 400, 500 বাই 500, একটা স্কোয়ার সাইজে নেই আর কি, আর ব্যানার হইলে পরে 1280 বাই 720। মোটামুটি এই সাইজগুলোকে যদি মেনটেন করে আপনি একটা ইমেজ তৈরি করেন বা একটা কাস্টম ডাইমেনশন যদি আপনি দিতে পারেন, এটা কিছুটা ভালো কাজ করে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো আমি লিস্টটা দিয়ে দিয়েছি আপনাদেরকে ফেসবুক গ্রুপের মধ্যে, আশা করি আপনাদের জন্য ভালো হবে এটা। তো আমি ধরুন একটা লার্জ ইমেজ তৈরি করতে যাচ্ছি, একটা লার্জ ইমেজ আমি তৈরি করব, তো আমি সাইজ দেবো হচ্ছে 1080 বাই 720, যেটা আসলে আমরা ইউটিউবে দেখি আর কি। হ্যাঁ, ইউটিউবে যে আমরা ইয়েটা দেখি, যে ইউটিউবে যে প্লেয়ারটা দেখি, এটা আসলে আপনার 1080 বাই 720 দিলে ওটা রেজলিউশনটা এত ইয়েতে চলে যায়। তো আমরা ওই সাইজটা চাচ্ছিলাম আর কি, যে আমাদের ক্যানভাসের সাইজ হবে 1080 বাই 720, আমরা এই সাইজে কাজ করব। তো আমরা ছবি নিয়েছিলাম একটু আগে, আমাদের একটা ছবি ছিল, এই যে এই ছবিটা ছিল আমাদের এখানে। তো এই ছবিটা হচ্ছে আমরা একটু এখানে দিব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে জাস্ট ছেড়ে দিবেন, কাজ শেষ। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে জাস্ট ছেড়ে দিবেন, কাজ করা শেষ। বাকিটা হচ্ছে আপনার এডিটিং এর পালা, আপনি আপনার মতো করে এডিটিং করবেন, আমি আমার মতো করে একটু ছোটখাটো কিছু এডিটিং করে নিচ্ছি। একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি আমি, লাইক হচ্ছে কি দিয়ে পারি, টেক্সট দিলাম, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ধরেন এটা আমি আমার টেক্সট দিলাম, একটু বড় করে নেই টেক্সটটা, ফন্ট সাইজটা ভালো লাগছে না আমার কাছে আসলে, আমি একটু চেঞ্জ করে নিই ফন্টটা। কালারটা আসলে একটু চেঞ্জ করে নেই, কালারটা আমি একটু, এটাও ভালো লাগছে না, সাউন্ড খুবই কম, শোনা যাইতেছে না। সরি, হ্যাঁ এই যে এখন ঠিক আছে, তখন সাউন্ড কম ছিল। আচ্ছা সাউন্ড কম, আচ্ছা আচ্ছা সরি সরি। আচ্ছা আমি এখান থেকে কালার কোনটা দিতে পারি, আসলে হোয়াইট দিলে পরে কি ভালো লাগবে, এটা গ্রিনটাও দিতে পারেন, বা
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এটাকে আর একটু ডার্ক করে দেই, তাহলে এবার মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, আপনি যেটা করবেন অবশ্যই, আচ্ছা আপনারা সবাই একটু আপনাদের আচ্ছা, তো আমরা যেটা করব একটু খেয়াল রাখবেন জিনিসটা, যে আমাদের ইমেজে যে নামটা হবে এই নামের মধ্যে আমরা কখনোই আপার কেস ব্যবহার করব না বা ক্যাপিটালাইজ লেটার ইউজ করব না। আমাদের যে কিওয়ার্ডটা, আমরা কিওয়ার্ডটাকে অবশ্যই আমাদের ইমেজের নামের মধ্যে ব্যবহার করব, কিন্তু কখনই আমরা ইমেজের নামের মধ্যে মানে সরি আপার কেস বা ক্যাপিটাল সাইজ না, আমরা কখনই হচ্ছে আমাদের নামের মধ্যে আপনার স্পেস ইউজ করব না। নামের মধ্যে আমরা হাইফেন ব্যবহার করব। ক্লিয়ার? আমরা অবশ্যই আমাদের ইমেজের নামের মধ্যে কিওয়ার্ডটাকে তো প্লেস করবই, প্লাস আমরা অবশ্যই এখানে হাইফেন ইউজ করব, কখনই স্পেস রাখবো না ইমেজের নামের মধ্যে। বিষয়টা কি সবাই বুঝতে পারছি আমরা? আচ্ছা, আমি এটা আবার ভালো করে শুনেন। আমাদের যে কিওয়ার্ডটা, আমাদের কিওয়ার্ড ছিল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা ছিল আমাদের কিওয়ার্ড। সো আমাদের কিওয়ার্ডটাকে আমরা আমাদের ইমেজের নামের মধ্যে ব্যবহার করব, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা আমরা ব্যবহার করব, সমস্যা নাই। তো আমাদের নামের মধ্যে আমরা নামটা ইউজ করব, সমস্যা নাই, বাট কথা হচ্ছে যে আমাদের নামের মধ্যে যাতে কোনো রকম লেটার মানে ওয়ার্ডগুলোর মাঝখানে কোনো রকম স্পেস আমরা ইউজ করব না, আমরা হাইফেন ইউজ করব এক্ষেত্রে। ক্লিয়ার? আমরা হাইফেন ইউজ করবো। আপনার লেখা ক্যাপিটালাইজ হোক, স্মল লেটার হোক, আপার কেস, লোয়ার কেস, যা ইচ্ছা হোক, কোনো সমস্যা নাই, বাট আপনার অ্যাটলিস্ট মানে নামের মাঝখানে যাতে আমরা হাইফেনটাকে ব্যবহার করতে পারি, এটা তো আপনাকে খেয়াল রাখতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? ভাই হাইফেন বলতে কি স্পেসটাকে বুঝছেন? বুঝিনি, সরি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। হাইফেন বলতে কি আপনি স্পেস দেওয়াটা কি বুঝছেন? হ্যাঁ, স্পেসের পরিবর্তে হাইফেনটা ইউজ করবেন নাকি, এটা বোঝাচ্ছে। স্পেসটা তো আমরা নরমালি স্পেস দিলে কি সমস্যা? এটা আসলে ভালো না, এটা বেস্ট প্র্যাকটিস না, এটা এসইও ফ্রেন্ডলি না। এটা মানে বিষয়টা হচ্ছে আপনার ইমেজের নামের মাঝখানে হাইফেন ইউজ করলে পরে গুগল বিষয়টাকে ভালোভাবে করে রিয়েলাইজ করতে পারে। আপনি স্পেস দিলে পরে ওটার একটা হোয়াইট স্পেস হিসেবে কাউন্ট করে এনে চলে যায়। এটা হচ্ছে ও মনে করে এটা একটা কিওয়ার্ড, এইটাই মনে করে জেনে চলে যায়। এটা হচ্ছে ব্যাপার, এটা বেস্ট প্র্যাকটিস না, আমরা অবশ্যই এখানে হাইফেন ইউজ করব বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগো ছাড়া প্রত্যেকটা পার্টের ইমেজ আপনি অবশ্যই জেপিজি ফরম্যাটের মধ্যে রাখবেন। দুইটা রিজন আছে। ফার্স্ট রিজন, পিএনজি ফরম্যাটের সাইটের মানে ইমেজের কালার অনেক ফুটে ওঠে কিন্তু সাইজটা বেড়ে যায়, আর জেপিজি ফরম্যাটের কালারটা একটু কম ফুটে বাট সাইজটা কমে যায়। আমার সাইজটা কম রাখাটা দরকার, এই জন্য আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এটা ডাউনলোড করে নিলাম আমি। আচ্ছা, লক্ষ্য করে যদি আমরা একটু দেখি, আমার প্রধান ইমেজের সাইজ ছিল 770, বাট সাইজ কমানোর পরে 1080x720 আনার পরে সেটা সাইজ হয়ে গেছে 69। কতটা সাইজ কমছে দেখছেন? অনেক কমে গেছে না? আচ্ছা, বাট এত বড় সাইজটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না, এরপর সাইজটা একটু বড়ই আছে। আমি সাইজটাকে আরেকটু রিডিউস করার জন্য আমি একটা টুলস ইউজ করি পার্সোনালি। এটা আমার পার্সোনাল টুলস, আপনারা গুগলে সার্চ করলে পরে আরও অনেক টুলস পাবেন, বাট পার্সোনালি আমি এটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে এটা ইউজ করতে। জাস্ট এটা মানে ক্লিক করে ইমেজটা দেখা দিলে পরে ও আসলে নিজে থেকেই নিয়ে নেয়। ডাউনলোড করে নিই, শেষ করে নিলে পরে এই যে 55 নিয়ে চলে আসছে, 69 ছিল 55 নিয়ে চলে আসছে। সো এখন আর আমার এই দুটো লাগবে না, এই দুটো বাদ। এবার আমরা যেটা করব, আমরা একটা সফটওয়্যার ইউজ করব। সফটওয়্যারটার নাম হচ্ছে, আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করে রাখবো আমাদের কম্পিউটারের মধ্যে, নাম হচ্ছে জিও সেটার। এটা হচ্ছে সফটওয়্যারটার নাম। এই সফটওয়্যারটা আমরা আমাদের কম্পিউটারের মধ্যে ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো আমার কম্পিউটার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটা ইনস্টল করে নিচ্ছি। জাস্ট ইনস্টল নাও টু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে আমি এটা ইনস্টল করে নিচ্ছি সফটওয়্যারটা। এই সফটওয়্যার লিংক দিয়ে দিব আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমার ব্যাটারি তো লো বলছে, আমি একটু চার্জে দিয়ে দিই আমার ল্যাপটপটাকে। ওকে,
সো এবার আমি একটু এটাকে ইয়ে করে নেই, জাস্ট ক্লিক করে নেই এখানে। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদের, সরি পোস্ট করে দিলাম আর কি। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে, পোস্ট করে দিলাম। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা মেইন কিওয়ার্ড ছিল, লাইক হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আমরা জাস্ট কপি করব। কপি করে আমরা ডেস্কটপে যাব, এই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাব, প্রপার্টিজ, ডিটেলসে চলে যাব, ডিটেলস গিয়ে টাইটেলটা ব্যবহার করব, সাবজেক্টটা ব্যবহার করব, রেটিংস 5 স্টার দিয়ে দিব, অ্যাপ্লাই। ওকে, একটু যদি রিফ্রেশ করি খেয়াল করে দেখেন সাইজটা কিন্তু বেড়ে গেছে। একটু আগে 55 ছিল, এখন হয়ে গেছে 62। এবং আমি যদি ইমেজটার উপর যদি মাউসটা রাখি আমি কিন্তু এই আইটেমগুলো দেখতে পারবো, যে ইমেজের টাইটেলটা কি, ইমেজের রেটিংস কত, এগুলো আমি দেখতে পারবো। এইগুলো দিয়ে দেওয়ার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে গুগলের জন্য বুঝতে সুবিধা হয় আপনার ইমেজটা কী ধরনের, কোন টাইপের ইমেজ, এটা ওর জন্য বুঝতে সুবিধা হয় একটু। আমরা আরেকটু সুবিধা করে দেবো গুগলকে, সেটা হচ্ছে আচ্ছা এটা জিনিস সিম্পলি বলেন তো, যে এই যে স্টার টেক, হ্যাঁ, বা এই যে আমি বা এই যে আমরা কি ভাই মানে সারা পৃথিবীতে প্রোডাক্ট সাপ্লাই করতে পারবো? স্টার টেক পারবে? এটা তো সম্ভব না, তাই না? অ্যামাজন ভাই পারে না সারা পৃথিবীতে প্রোডাক্ট সাপ্লাই করতে, পারে? ওরা কিন্তু ভাই করতে পারে না, সময় লাগে অনেক, বাংলাদেশের প্রোডাক্ট আসতে কয়েক মাস সময় লাগে। তো স্টার টেক কিন্তু ম্যাক্সিমাম টাইম চাইবে যে আমরা যদি শুধুমাত্র বাংলাদেশ থেকে যদি কেউ সার্চ করে আমাদেরকে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এবং সেটা যদি গুগল ইমেজে সার্চ করে, তাহলে তারা যেন আমাদেরকে খুঁজে পায়। এটা যদি তারা আসলে চিন্তা করে তারা যদি কাজ করা শুরু করে, তাহলে কিন্তু এটা সুবিধা হয় না। মানে গুগলকে যদি আমি বলে দিতে পারি যে আমার এই ইমেজটা শুধুমাত্র স্পেসিফিক বাংলাদেশের মানুষের জন্য আমি তৈরি করছি, বা আমার এই ইমেজটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই, বা শুধুমাত্র ঢাকাবাসীদের জন্যই, বা শুধুমাত্র ঢাকার ধানমন্ডিবাসীদের জন্যই, তাহলে কি আরেকটু ভালো হয় না আমার জন্য? আরেকটু সুবিধা হয় না আমার? তাহলে হয়তো বা খুব দ্রুত আমি গুগলে র্যাঙ্ক করে ফেলতে পারবো, এবং হয়তো বা দেখা যাবে যে শুধুমাত্র ধানমন্ডি থেকে যারা সার্চ করতেছে গুগলে, তারা আমার ইমেজ দেখতে পাচ্ছে, তারা আমার গুগল ইমেজে গেলে পর তারা আমাকে পাচ্ছে। এটা কি ভালো হয় না আমার জন্য? জি ভাই। আপনাকে বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি জি আচ্ছা, এটা আসলে গুগলকে বলে দেওয়া যায়। তো এইটা বলে দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে এই যে একটু যে সফটওয়্যারটা ইনস্টল করলাম না, ডাউনলোড করে ইনস্টল করলাম না, জিও সেটার, এটাকে ব্যবহার করতে হবে। আমরা তো টাইটেল সাবজেক্ট দিয়েছি, প্লাস আমরা এটাও একটু ব্যবহার করে গুগলকে জাস্ট বলে দিব যে আমাদের এই ইমেজটা আসলে কি টাইপের একটা ইমেজ, এটাও এটা আমরা গুগল মানে কোন লোকেশনের ইমেজ, এটা আমরা গুগলকে একটু বলে দিব। কিভাবে করে বলে দিব? আমরা এখান থেকে ফার্স্টে ডেস্কটপে যাব, মানে ডেস্কটপ আসলে যেটা আছে এটা অলরেডি ডেস্কটপে আছে, এবং এখানে একটা মাত্র ছবিও পেয়েছে, আর কোনো ছবি ছিল না ডেস্কটপে। সো আসলে এটা নিয়ে নিয়েছে। আমরা ছবিটার উপর জাস্ট রাইট বাটন ক্লিক করে এডিট ডাটা, এখানে জাস্ট ক্লিক করব এডিট ডাটা। এখানে যদি আমরা ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন পাবো আমরা, লোকেশন। ওকে, এখানে একটা অপশন পাবো লোকেশন। এই লোকেশনের মধ্যে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লন্টিটিউড। তো ল্যাটিটিউড আর লন্টিটিউডটা কি? ছোটবেলায় মনে হয় পড়ছিলাম আমরা সবাই, ওই বিষুবরেখা, তারপরে হচ্ছে আপনার উত্তর রেখা, দক্ষিণ রেখা, পড়ছিলাম না? অনেক মনে আছে? পড়ছিলাম কিন্তু আমরা। তো এটা হচ্ছে সেই উত্তর রেখা আর দক্ষিণ রেখা, বা বিষুবরেখা আর দ্রাঘিমা রেখা, এগুলো এটা হচ্ছে সেই পার্ট, ল্যাটিটিউড এবং লন্টিটিউড হচ্ছে সেই পার্টটা। তো আমাদেরকে এখন বলে দিতে হবে যে ধরেন আমি চাচ্ছিলাম যে আমি চাচ্ছি বাংলাদেশের জন্য এটা আমি ইমেজটাকে অপটিমাইজেশন করবো। তো বাংলাদেশের জন্য যদি অপটিমাইজেশন করতে চাই, তো আলটিমেটলি হচ্ছে আমাকে বাংলাদেশের ল্যাটিটিউড এবং লন্টিটিউডটা আমাকে বলে দিতে হবে। এখন বাংলাদেশের ল্যাটিটিউড এবং লন্টিটিউড আমি জানবো কীভাবে? এইটা জানার সিস্টেম হচ্ছে খুবই সহজ প্রসেসটা। আপনি জাস্ট সিম্পলি গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে maps.google.com, এখানে জাস্ট যাবেন, গিয়ে জাস্ট লিখবেন বাংলাদেশ, মানে যেই লোকেশনটা আপনি চাচ্ছেন জাস্ট সেটা লিখে আপনি একটু সার্চ করবেন গুগলে। ওকে, বাংলাদেশ চলে আসছে। যদি আপনি সার্চ করলে দেখবেন গুগল পুরো বাংলাদেশটা আপনাকে মার্ক করে দেখিয়ে দিবে, এটা হচ্ছে বাংলাদেশ। এটা যে লিঙ্কটা আছে না উপরে, লিঙ্কটা, এই ইউআরএলটা আপনি জাস্ট একটু কপি করবেন, কপি করে একটু নোটপ্যাডে আনবেন। আমি যদি একটু জুম করি, একটু ভালো করে লক্ষ্য করে বলবেন এই পুরো লিঙ্কের মধ্যে কমা কয়বার আছে একটু বলবেন। এই পুরো লিঙ্কটা বা পুরো ইউআরএলটার মধ্যে কমা কয়বার আছে? কমা নাই? দুইবার আছে। আচ্ছা, এই প্রথম কমার আগের
যে নাম্বারটা, এই নাম্বারটা আপনি জাস্ট কপি করবেন এবং দ্বিতীয় কমার আগের যে নাম্বারটা, এই নাম্বারটা জাস্ট একটু কপি করবেন, সরি একটু জাস্ট কপি করবেন করে প্রথম নাম্বারটা হচ্ছে আপনার ল্যাটিটিউড, সো আপনি জাস্ট এটাকে কপি করে এখানে জাস্ট বসিয়ে দিবেন এবং পরেরটা হচ্ছে আপনার লন্টিটিউড, কপি করে জাস্ট বসিয়ে দিবেন, ও অটোমেটিকলি ধরে নেবে এই পার্টটা। এবার জাস্ট আপনি এখান থেকে ওকেতে ক্লিক করেন, ক্লিক করে একবার রিফ্রেশ দেন, ও বলবে আপনি কি চেঞ্জটা করতে যাচ্ছেন? ইয়েস, করতে চাচ্ছি। কাজটা করা হয়ে গেছে। এবার যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটের এই ইয়ের মধ্যে যদি যাই, আমাদের কাজ করা শেষ, এটা এখন লাগবে না আমাদের, আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি। সো এটা বাদ দিয়ে দিই, আমি লাগবে না। এবার যদি আমি একটু এই ছবিটা যদি জাস্ট একটু রাইট বাটন ক্লিক করে যদি আমি প্রপার্টিজ যদি যাই, খেয়াল করে দেখেন ডিটেলসে গেলে পরে সবই কিন্তু আছে, তাই না? একটু যদি নিচের দিকে যাই, এখানে জিপিএস এর মধ্যে ল্যাটিটিউড এবং লন্টিটিউড পার্টটা চলে আসে, দেখছেন? এটা কিন্তু এখানে চলে আসছে। সো এবার এই ছবিটা একটা প্রপার অপটিমাইজড ইমেজ বলতে পারি আমরা। এটা সাইজ কম, এটার মধ্যে আমরা এই যে আমরা যে এটা ইউজ করলাম না, এই যে আমরা যে প্রপার্টিজে গিয়ে যে ডিটেলসে যে এইটা যে দিলাম না, এটাকে বলা হয় এক্সিফ ডাটা। আর এই যে আমরা যে জিপিএসটা যে বসালাম, এটাকে বলা হয় জিও ট্যাগিং। একটু মনে রাখবেন বিষয়গুলো, এটাকে বলা হয় জিও ট্যাগিং আর এটাকে বলা হয় এক্সিফ ডাটা। হ্যাঁ, একটু মনে রাখবেন। সো এইগুলাকে বলা হয়, ভাইয়া নিচেরটাকে কি বলে? নিচেরটাকে এটাকে বলা হয় জিও ট্যাগিং, জিপিএসটাকে বলা হয় জিও ট্যাগিং, জিও ট্যাগিং, ইমেজ জিও ট্যাগিং। আর এটাকে বলা হয় এক্সিফ ডাটা, এক্সিফ ডাটা। তো এবার আরেকটা ছোট্ট কাজ বাকি আছে আমাদের, বাট সেটা আমরা প্র্যাকটিক্যাল সেকশনে গিয়ে দেখব, যে এখানে একটা অল্টার টেক্সট একটা ব্যাপার আছে। তো এই অল্টার টেক্সটের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। তো ওই পার্টটা আমরা বুঝবো হচ্ছে পরবর্তীতে, এটা আমাদের পরবর্তী একটা পার্ট আছে। আমরা যখন ওয়েবসাইটে গিয়ে কাজ করব, তখন আমাদেরকে ওই বিষয়টা নিয়ে একটু কাজকর্ম করতে হবে। সো এই হচ্ছে আমাদের আসলে প্রপার ইমেজ অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার, এবং এই হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশনের ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশনের মোটামুটি পার্টগুলো। আমরা যদিও পুরো ব্যাপারটা আজকে থিওরিক্যালি দেখলাম, প্র্যাকটিক্যালি কোনো পার্ট আমরা দেখি নাই, বাট এইটুকু পার্ট কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। সবাইকে বিষয়টা ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, মোটামুটি ক্লিয়ার ভাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? ভাই ছবি এডিটিং এর সফটওয়্যারটা যেন কি বলছিলেন? ক্যানভাস, ক্যানভা, ক্যানভা, ক্যানভা। ক্যানভা। আমি এটা লিখে দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি পোস্ট করে দিলাম, এটার লিংকও দিয়ে দিয়েছি আমি গ্রুপের মধ্যে। সো আই থিঙ্ক আপনার জন্য প্রবলেম হবে না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনাদের অন পেজ অপটিমাইজেশনের পার্ট। সো এই পার্টে আই থিঙ্ক সো কারো কোনো রকম প্রবলেম থাকার কথা না, যদি থাকে তাহলে বলতে পারেন। এই পার্টটা কারো কোনো রকম প্রবলেম আছে? মেটা টেকটা কি ছিল জানি? আচ্ছা, ওকে ফাইন, আই থিঙ্ক সো নাই। মেটা ট্যাগটা যেন কি ছিল ভাই? সরি, মেটা ট্যাগটা যেন কি ছিল? মেটা ট্যাগ হচ্ছে ওই যে আপনার মেটা ডাটা এবং মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, এই পার্টটা। এই যে আমাদের এই পার্টটা ছিল না, এই যে আমরা যখন গুগলে সার্চ করেছিলাম, আছে অপশনে, এই যে আমি দেখাই এটা আপনাদেরকে। আমি যখন গুগলে সার্চ করেছিলাম, এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। এই তো সেই। আচ্ছা, তো আপনাদের একটা ছোট্ট কাজ আছে। ছোট্ট কাজ বলতে হচ্ছে আপনাদের গ্রুপ ওয়াইজ একটা কাজ আছে, আর একটা কাজ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কাজ আছে। একটা ইন্ডিভিজুয়াল কাজ এবং গ্রুপ ওয়াইজ কাজের মধ্যে মানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা আমাকে 5টা প্রতিজন প্রতি পার পারসন 5টা ইমেজ অপটিমাইজেশন করবেন। যে কোনো টপিকে আপনার ইচ্ছা, আমি কোনো ধরাবাধা নিয়ম দিব না, যে কোনো ইচ্ছা, বাট অবশ্যই ইমেজটাকে প্রপার ওয়েতে এডিট করবেন, ইমেজের রিনেম করবেন, এক্সিফ ডাটা দিবেন, জিও ট্যাগিং ব্যবহার করবেন। জিও ট্যাগ ব্যবহার করে দেন তারপরে, এবং অবশ্যই ফাইল রিডিউস করবেন, ফাইল সাইজ অবশ্যই রিডিউস করবেন, ফাইল সাইজ অবশ্যই কমাবেন, ফাইল সাইজ রিডিউস কত করবেন। কিলোবাইটের ভিতরে রাখতে হবে ফাইলটা? বুঝিনি হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। না, কিওয়ার্ড রিসার্চ করে নি স্যার, আপনারা করছেন না কিওয়ার্ড রিসার্চ? ওইগুলো থেকে আর কি ইমেজ জি ভাই। জি কিওয়ার্ড রিসার্চ তো করছেন আপনারা, আপনাদের কিওয়ার্ড তো আছেই।
ওই জি ভাইয়া। কিওয়ার্ড নিয়ে আপনারা পার পার্সনের আপনাদের কিওয়ার্ড ছিল হচ্ছে 10টা। সো প্রতিটা কিওয়ার্ডের জন্য একটা করে ইমেজ, মানে হচ্ছে 10টা করে ইমেজ নিয়ে প্রত্যেকটা ইমেজে রিনেম করবেন কিওয়ার্ড দিয়ে। তারপরে হচ্ছে আপনারা ইমেজের এক্সিফ ডাটা দিবেন, ইমেজের ফাইল সাইজ রিডিউস করবেন, জিও ট্যাগিংটা ব্যবহার করবেন, ইমেজগুলোকে অবশ্যই এডিট করবেন। ক্যানভা দিয়ে করেন, অ্যাডোবি ফটোশপ দিয়ে করেন, যেভাবে করে করেন আমার সমস্যা নেই, বাট করে আমাকে একটু এটা দেখাবেন বলতে হচ্ছে গ্রুপে একটু পোস্ট করে দিবেন, গ্রুপে পোস্ট করবেন কাজগুলো। ওকে, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা পোস্ট যাবে। আপনাদের গ্রুপ হচ্ছে মেবি 4টা না কয়টা জানি গ্রুপ আছে আপনাদের। সো প্রত্যেকটা গ্রুপ থেকে আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা তো প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে পোস্ট করবেন আপনারা আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে। এটা হচ্ছে আপনাদের গ্রুপ ওয়ার্ক। ওকে, আপনারা এটা গ্রুপ ওয়ার্ক করবেন, টিম ওয়ার্ক করবেন জিনিসটাকে। আচ্ছা, আর ইন্ডিভিজুয়াল যে কাজটা আছে সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকের, আমি বলেছিলাম যে একটু ইনভেস্টমেন্টের ব্যাপার সেবার আছে। সো আপনারা এই ইনভেস্টমেন্টের ব্যাপারটা আসলে নিজেরাই ইনকাম করে টাকাটা মানে উসুল করবেন। কীভাবে করে করবেন আমি একটু দেখাই। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে microworkers.com। মানে কাজ করাটা খুবই সহজ এখানে। মাইক্রো ওয়ার্কার্স নাম শুনে বুঝতে পারছেন কাজ আসলে খুব ছোট ছোট কাজ করতে হয় এখানে। এই ওয়েবসাইটে আপনারা প্রত্যেকে আসবেন, এবং প্রশ্ন করতে পারেন ভাই মাত্র 5 টাকার স্ক্লোরে কি আসলে কাজ করতে পারবো? মাত্র 5 টাকার স্ক্লোরে আসলে কাজ করতে পারার মতো করে আসলে তেমন কোনো কিছু এখানে আসলে আপনার করতে হয় না। এটা ডিজিটাল মার্কেটিং না, এটা মনে করেন যে যেই লোক গত 7 দিন ধরে ইন্টারনেট ব্যবহার করে সেও পারবে। আপনারা তো অ্যাটলিস্ট এলএডিপির ফর্ম ফিল আপ করে মানে ডেস্কটপ কম্পিউটারে কাজকর্ম করে গুগল মিটে এসে লিঙ্কে ক্লিক করে তারপর ক্লাস করতেছেন। সো আই থিঙ্ক সো আপনার জন্য কাজগুলো পুরো ডালভাত হবে, তেমন কোনো কঠিন ব্যাপার হবে না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে আসবেন microworkers.com। এই ওয়েবসাইটে এসে জাস্ট একটা রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, একটা অ্যাকাউন্ট করে নেবেন। আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন, সমস্যা হবে না কারো। তো অ্যাকাউন্ট করে ফেলার পরে আপনারা যেটা করবেন, আপনারা লগ ইনে ক্লিক করবেন, এটা লগ ইন বাটন, লগ ইনে জাস্ট ক্লিক করলে পরে সে আপনাকে একটা প্ল্যাটফর্মে পাঠাবে। এখানে আপনি আপনার ইউজার নেম আপনি হচ্ছে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করলে পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, সবার প্রথমে অ্যাকাউন্টে যাবেন, এখানে জাস্ট যাবেন, গিয়ে এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে NA মানে নাই, ফোন নাম্বার দেওয়া থাকবে না। আপনি যেটা করবেন এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন, চেঞ্জে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। লাইক আমি যদি আমার ফোন নাম্বারটা যদি এখানে একটু দেই 771233, এটা যদি আমি আমার ফোন নাম্বারটা যদি একটু এখানে দেই, ভুল করলাম নাকি ফোন নাম্বারটা 01303771233। ওকে, যদি আমি দেই ফোন নাম্বারটা, যদি সেভ চেঞ্জেসে যদি আমি ক্লিক করলে সে আমাকে বলবে যে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই ইউর ফোন নাম্বার। আমি যদি ভেরিফাই ইউর ফোন নাম্বার যদি ক্লিক করলে সে আমাকে বলবে যে আমাদের স্ক্রিনে এখন যে আপনি নাম্বারটা দেখতে পাচ্ছেন 17916360922, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে অ্যাক্টিভ লিখে আপনি নিজে একটা এসএমএস পাঠাবেন। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আর প্রত্যেকটা জায়গাতে যেটা হয় তারা আসলে একটা ভেরিফিকেশন এসএমএস পাঠায়, বাট এখানে যেটা করতে হবে আপনাকে ভেরিফিকেশন এসএমএসটা পাঠাইতে হবে। তারা কোনো রকম ভেরিফিকেশন এসএমএস আপনার এখানে পাঠাবে না, আপনাকেই এই ভেরিফিকেশন এসএমএসটা পাঠাইতে হবে, এবং অবশ্যই এক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ লিখে পাঠাইতে হবে, ঠিক আছে। সো 19723609222 এই নাম্বারে আপনি যেটা করবেন, আপনি যেই সিম থেকে আপনি যে নাম্বারটা দিয়েছেন, এখানে আমি যে নাম্বারটা দিয়েছি এখন, এই নাম্বারে জাস্ট অ্যাক্টিভেট এটা লিখে আপনি একটা এসএমএস পাঠাবেন তাদেরকে। উইদিন 24 আওয়ার্স তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দিবে। উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তারা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দিবে। তো 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেলে পরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি জবসে যদি ক্লিক করেন, জবসে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়, লাইক হচ্ছে কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে আপনার টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে, সাইন আপ, ক্লিক সার্চ, ট্রান্সক্রিপশন, ডাটা কালেকশন, annotation, video, music, sharing platform, social media, promotions, questions, forums, download and install, write a review, read an article, blogging, leads, moderation, translation and other. এতগুলা কাজের মধ্যে সবচাইতে সহজ কাজটা হচ্ছে সাইন আপ, অ্যাকাউন্ট তৈরি করা, এবং আলটিমেটলি এখানেও অনেক কাজ আছে। আপনার কাজ হচ্ছে এখানে জাস্ট যাবেন, যদি যাবেন, আমার ফোন নাম্বারটা ভেরিফাই করা না, সো ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাই করে যদি আপনি এখানে যান, গেলে পরে দেখবেন যে আপনাকে বলবে যে আমাকে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে দিতে হবে, মানে একটা ওয়েবসাইট আপনি যাবেন, তারা ডিসক্রিপশন দিয়ে দিবে আপনাকে, তারা আপনাকে ডিটেলসে বলে দিবে যে কী করতে হবে।
এখানে গিয়ে জাস্ট হচ্ছে লেখা থাকবে যে একটা ওয়েবসাইটে আপনি যাবেন, আপনি গিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে জাস্ট ওই অ্যাকাউন্টের ইউজার নেম বা আপনার প্রোফাইলের একটা লিঙ্ক বা এবং একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে যে আপনি এখানে জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে পরে যেটা হবে, তারা এই যে 16 সেন্ট আপনি পেয়ে যাবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, যে জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন, স্টার ক্লিকস সাইন আপ, তারপর হচ্ছে সেন্ট 20 এনএক্সপি ওল্ড আর নিউ ইউজার, এটা মেবি ভিডিও বলতে হবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ আছে কিছু, সিটিএফও থেকে কিছু সাইন আপের কাজ করতে হবে। এগুলো ছিল সাইন আপের কাজ এবং অনেক অনেক কাজ আছে এখানে, হিউজ কাজ আছে, প্রচুর প্রচুর কাজ পাওয়া যায় এখানে, প্রচুর পরিমাণে কাজ এখানে আছে। সো আচ্ছা ভাই, জিমেলের ক্ষেত্রে যেটা ওইটা আপনার মোবাইল ভেরিফিকেশন চায়, ওটা কি হবে? মানে আপনি তো একটা কোড আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি মডিফিকেশন চাবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার মোবাইল ফোন থেকে এখানে চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন, খুব সহজেই 2-3টা অ্যাকাউন্ট করা যায়, সমস্যা হবে না, ঠিক আছে। এই আর তারপর যদি প্রবলেম হয় তাহলে সেটা ডেস্কটপ থেকে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে হচ্ছে আপনি কোনো একটা পোস্টে বা সরি মানে কোনো একটা ভিডিওতে লাইক করতে যাবেন, বা কোনো একটা ভিডিওতে লাইক করলে বা কমেন্ট করতে গেলে পরে আপনাকে বলবে যে তুমি একটা অ্যাকাউন্ট করো। তো এই অ্যাকাউন্টে যখন করতে বলবে তখনই হচ্ছে যে আপনি আসলে একটা অ্যাকাউন্ট করে নেবেন সাথে সাথে, তখন আর মোবাইল ভেরিফিকেশনটা চায় না সাধারণত। তবে ডেস্কটপ থেকে বেটার হচ্ছে আপনার মোবাইলে আপনি যদি করতে চান ম্যাক্সিমাম টাইম ওরা আসলে খুব ভেরিফিকেশন কোড আমরা পাঠায়। এই আচ্ছা ঠিক আছে। তো এইভাবে হ্যাঁ বলুন। হ্যালো ভাইয়া, ওই এই এই টাকাটা এখান থেকে আর কি কোথায় ট্রান্সফার হবে, মানে কি কিনতে হবে? আচ্ছা এইটা হচ্ছে আপনার অটোমেটিক, মানে যারা কাজটা দিয়েছে আর কি, তারা আপনার এটাকে ভেরিফাই করবে যে আপনি কাজটা প্রপারলি করতে পারছেন কিনা বা আপনার কাজটা করা ঠিক আছে কিনা। তারা যখন দেখবে যে হ্যাঁ বলুন। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে যে ইনকামটা হবে সেটা মানে কোথায় খরচ করব আপনি আর কি, মানে কোথায়? এটা আপনি পেপ্যাল দিয়ে অথবা পেইনার দিয়ে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন বাংলাদেশে, এটা ট্রান্সফার করে নিয়ে চলে আসতে পারবেন। মানে অ্যাকচুয়ালি আমি ওই freelancer.com এ হালকা পাতলা কাজ করতেছি, ওইখানে আমার কিছু ডলার আছে, তো ওই ডলার দিয়ে যদি হয়ে যায় তাহলে তো আমার এখানে দরকার হচ্ছে না, সেই জন্য আর কি জিজ্ঞেস করতেছি যদি আচ্ছা ওখানে ডলার আছে সেটা ঠিক আছে, বাট এখানে আপনাদের আমি যেটা বলছিলাম আর কি, যে আপনার কিছু ক্লাস পরে যে আমি যে এসরি যে অন প্র্যাকটিক্যাল কাজগুলো যে দেখাবো, আপনাদের সবার কি ওয়েবসাইট আছে? না, আই থিংক সো সবার ওয়েবসাইট নাই। সো ওয়েবসাইট নাই, তবে আগামী কিছুদিনের মধ্যে একটা করব আমি নিজে। আচ্ছা তো করলে তো ভালোই, বাট অনেকেরই এখানে ওয়েবসাইট নাই, তো একটা ওয়েবসাইট আপনাদের আসলে লাগবে প্র্যাকটিস পারপাস, নাহলে পরে আমি যেগুলো দেখাবো এগুলো কিছুই বুঝবেন না। সো এই যে আপনার যে ওয়েবসাইটে যে করতে হবে, এখন ওয়েবসাইট করতে গেলে মিনিমাম 1500 থেকে 2000 টাকা লাগে, মানে একদম নিট খরচ তো ভাই লাগে, তাই না? যত যাই কিছু বলেন কেন মিনিমাম 2000 টাকা তো খরচ করতেই হবে। তো 2000 টাকা মানে হচ্ছে মানে ডলার যদি হিসাব করি 20 থেকে 25 ডলার চলে আসে। সো এই টাকাটা হচ্ছে আপনারা এখান থেকে ইনকাম করে উঠাইতে পারবেন। আমি এই জন্য এটা দেখা দিচ্ছি যে আপনারা যদি অ্যাটলিস্ট পার ডে যদি মোটামুটি হচ্ছে $1 করেও যদি একটু কষ্টবিষ্ট করে যদি ইনকাম করতে পারেন মাইক্রো ওয়ার্কার্স থেকে, এবং এটা সম্ভব হয় আসলে, আপনার কাজগুলো দেখে বুঝছেন খুব জটিল কোনো কাজ না, কাজগুলো কিন্তু সম্ভব। তো যদি করতে পারেন ইনকাম এখান থেকে পার ডে $1, সো মোটামুটি হচ্ছে আপনার 15-20টা ক্লাসের মধ্যে দেখা যাবে যে আপনার $15-20 চলে আসতেছে। এবার ওই টাকাটা দিয়ে ওই আরেকটা দেখাইছিলেন যে ওই যে সার্চ ভলিউম, যেটা একটা ওয়েবসাইট থেকে যে 800টা ফ্রি দেয় যদি প্রিমিয়াম নেন, তাহলে আর কি 50,000 কিওয়ার্ডের সার্চ ভলিউম। ওইটা খুব জরুরি, মানে এখনই খুব জরুরি। ওইটা জরুরি বলতে হচ্ছে আপনার সময় বাঁচিয়ে দিবেন, এরপর যে আপনার টাইম ওয়েস্ট করে ম্যানুয়ালি করতে হবে জিনিসটা, এটা আর কি। আচ্ছা, ওইটার জন্য ভাইয়া কিভাবে, মানে বাংলাদেশ থেকে কিভাবে পেমেন্ট করা সম্ভব? কার্ডের থ্রুতে পেমেন্ট করতে হবে আপনাকে, ধরেন ওই এগুলো থ্রুতে আর কি, গিফট কার্ডের মাধ্যমে কি পেমেন্ট করা যাবে? না গিফট কার্ডের থ্রুতে না। এখানে গো টু প্রোতে গেলে পরে সাইন আপে যদি আপনি ক্লিক করেন, সাইন আপে ক্লিক করে তারা আপনাকে বলবে যে তুমি তোমার নাম টাম দাও, দিয়ে হচ্ছে তুমি এখানে ইনস্টা মেম্বারশিপে ক্লিক করলে পরে আপনাকে বলবে ইয়ে করার জন্য যে তুমি হচ্ছে যে একটা কাজ করো, আমাদের এখানে একটা পেমেন্ট করে দাও। তখন এই যে কার্ড মানে ইয়েটা যায়, কি বলে এখানে কার্ড নাম্বারটা চাই, কার্ড নাম্বারটা আমরা দিয়ে দিলে পরে এটা নিয়ে নেয়। তার মানে কার্ড মাস্ট লাগবে? হ্যাঁ মোটামুটি বলা তো যায়, অবশ্যই আর কি, এটাই বিশাল প্রবলেম। কার্ড তো সবার নাই, আমার মনে হয় এই জিনিসটা সবারই কিনতে হবে এক সময় যায়। আগে হচ্ছে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট করে নেন, ওয়েবসাইট হলে পরে অ্যাটলিস্ট ওয়েবসাইটটা প্র্যাকটিস পারপাস আপনার লাগবে, ওটা তো লাগবে কাজ করার জন্য, বাট কাজ শেখার জন্যই ওয়েবসাইট লাগবে। কাজ তো করবে সেটা তো পরে, বাট কাজ শেখার জন্য প্র্যাকটিস করার জন্য আপনার ওয়েবসাইট লাগবে। সো ওয়েবসাইটের টাকাটা অ্যাটলিস্ট মাইক্রো ওয়ার্কার্স থেকে সবাই উঠায় নেন, কারণ এখানে অনেকেই আছে ভাই আমরা স্টুডেন্ট, যে আসলে এমনিতে লকডাউন চলতেছে, সো ভাই আসলে অবস্থা খুব একটা ভালো না অনেকেরই, এটা ভাই সত্যি কথা ভাই, দিন শেষে ভাই সবারই আসলে পকেটে ভাই টাকা ঢুকতে ভাই একটু ভালোই লাগে। সো একটু যদি কাজ করতে পারি আমরা পার ডে মাইক্রো ওয়ার্কার্সে ভাই সম্ভব, আই থিঙ্ক সম্ভব,
খুব জরুরি কোনো ব্যাপার না ভাই, এটা সম্ভব। অনেকেই ভাই হ্যাঁ এখান থেকে সম্ভব। একদম স্ট্রেট কাট কাজ আছে যে মানে এই কাজটা খুব শর্ট কাজ, এগুলা এই যে মানে শর্ট কাজ, করলে টাকাটা পেয়ে যাবে আর কি। এর থেকে তো এখানে আসলে কোনো শর্ট মানে কোনো কাজ আছে বলে তো আমার কাছে মনে নেই, আমার হয় না আসলে এর থেকে ইজি ওয়েতে আসলে কিছু করা যায় বলতে আমি তো আসলে জানি না তাহলে সেক্ষেত্রে। বাট এগুলো মোটামুটি সহজ কাজই আমার কাছে এটা পার্সোনাল মনে হয়। অ্যাকাউন্ট করা একটা ওয়েবসাইটে কোনো জটিল কোনো ব্যাপার না। আর আপনারা হ্যাঁ একেবারে সঠিক। হ্যাঁ, সো এরকম কাজগুলো, এবং কাজ কিন্তু কম না, অনেকে আছে। আর আপনি যদি তার মধ্যে কম্পিটিশনও নাই। হ্যাঁ, কম্পিটিশন নেই। দেখেন ওদের একটা কাজের জন্য আসলে কতজন করে লোক লাগে না। এখন 30 জন, 100 জন, 75 জন, 95 জন কাজ কিন্তু ভাই আরো মানে করাবে ওরা, দেখছেন? এই যে 75 জন লাগবে, 32 জন কাজটা করছে, আর কিন্তু লোকজন লাগবে ওদের 95 জন করাইতে হবে, 95 জন লাগবে, 800 জন কাজটা করছে, আপনি কিন্তু 69 জন হইতে পারেন। তো এখানেটা এখন করে নেবেন, নাম্বারটা ভেরিফাই করে নেবেন, এবং নাম্বারটা ভেরিফাই করানোর পরে অবশ্যই এখানে টেস্ট দিতে হয়। টেস্ট মানে টেস্ট বলতে খুবই খুবই বেসিক একটা টেস্ট। আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, এই টেস্ট আপনার কাছে কিছুই না। আপনি যদি একটু ইন্টারনেটটা ব্রাউজিং করতে পারেন, এই টেস্ট আপনার কাছে কিছুই না। জাস্ট ওই টেস্ট একটু জাস্ট দিয়ে নেবেন, কাজ শেষ। এবার আপনি কাজ করা শুরু করেন। আপনি কাজ করা হয়ে গেলে পরে কাজ ওরা জাস্ট দেখবে, একটু রিভিউ করবে, 24 ঘন্টার মধ্যে আপনার ইনকামটা এখানে চলে আসবে, এবং এই ইনকামটা পরবর্তীতে আপনি উইথড্র করে ফেলতে পারবেন। উইথড্রতে ক্লিক করলে পরে আপনি এখানে উইথড্র করে ফেলতে পারবেন, শেষ। ব্যাস, সবার তো পেপ্যাল অ্যাকাউন্ট নাই। সবার অ্যাকাউন্ট নাই, এক্ষেত্রে কি আমাদের অ্যাকাউন্ট কি আবার বাতিল করে দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সরি কথাটা বুঝিনি আমি। বললাম যে এই যে মাইক্রো ওয়ার্কেসে যে আমরা অ্যাকাউন্টটা করব ভেরিফাই করে, তারপরে যে জিমেইল যে অ্যাকাউন্টগুলো, যে কাজগুলো আমরা করব, এখানে তো দেখলে তো আমরা পারবো, তাই না? হ্যাঁ, দেখতে পারবেন ইনশাআল্লাহ, জি পারবো। আর যদি ভুল-টুল হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর যদি হলে কি আবার আমার ভেরিফাই করা অ্যাকাউন্টকে বাদ করে? না না না, সেরকম কিছু না। বিষয়টা হচ্ছে যে আপনি যদি কোনো রকম ক্রাইম না করেন, ক্রাইম মিন্স হচ্ছে যে আপনি একটা পিসি দিয়ে দুইটা করতে গেলেন, বা হচ্ছে আপনি রোবোটিক সিস্টেম ইউজ করলেন, রোবট দিয়ে আপনি খুব দ্রুত কাজগুলো করে ফেলেন, এরকম যদি না করতে চান তাহলে সমস্যা করবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ। এই যে জিমেইল আচ্ছা গুলো ভাই, এই জায়গাতে আমাদের কয়েকটা কাজ দেখাইছে, যেমন এই জিমেইল অ্যাকাউন্ট খোলা বা এই কাজের জন্য আমি তারা কতগুলো কেন বুঝতেছি না payment আসলে, করবে? একটু জোরে বলবেন? মানে আমাদের এখানে যে কয়েকটা কাজ দেখাইছে, যেমন জিমেইল অ্যাকাউন্ট খোলা, এই কাজের জন্য তারা কেন পেমেন্ট করবে আসলে আমাদেরকে? ভাই বিষয়টা হচ্ছে কি, ইউএসএ বা ইউকে মানুষজনের কাছে ভাই আসলে এই পরিমাণ সময় হয় না যে ওরা আসলে বসে বসে 30টা ভাই জিমেল অ্যাকাউন্ট করবে। সরি, মানে এই যে এই সময়গুলো ভাই ওদের আসলে হয় না। এরা ভাই প্রচণ্ড পরিমাণে বিজি মানুষ। এরা চিন্তা করে যে আমি যদি 10-12 সেন্ট দিয়ে, যদি $10-15 দিয়ে যদি আমি করে নিতে পারি কাজটা, এটা তো হয়ে গেল কাজটা, তাই না? এইটা আর কি। এখন ভাই ওদের কাছে ভাই টাইমের ভ্যালু আছে ভাই, ওরা ভাই এটা খুব ইজিলি করে ফেলতে পারে। এখন ভাই আমরা চিন্তা করি যে ওকে ফাইন, সমস্যা নেই, আমাদের কাছে তো আসলে এরকম যদি আমরা কয়জনে কাজ করে ফেলতে পারি তো খারাপ না, ভালোই। ওরা ভাই ওদেরটা বুঝছে, আমরা ভাই আমাদেরটা বুঝতেছি। ওদের ভাই সময় হয় না আসলে ওভাবে করে এই যে 30টা অ্যাকাউন্ট করা, তারপরে হচ্ছে আপনার 100টা অ্যাকাউন্ট করা, এইগুলো ভাই ওদের কাছে আসলে একটু বিষয়টা কেমন জানি মনে হয়। তো এই যে দেখেন, ওরা কিন্তু ভাই 8 সেন্ট করে মোটামুটি $8 দিবে, মানে হয়তো বা এক্ষেত্রে মাইক্রো ওয়ার্কার্স চার্জ নিয়ে হয়তো বা $10 হবে। বাট বিষয়টা হচ্ছে $10 জন্য ওরা 100টা জিমেল পাচ্ছে, ওদের কাছে আসলে এটাই অনেক কিছু। হয়তো কোনো সময় নাই, কোনো হয়তো বা টাইম নেই 100টা জিমেল করার জন্য, এই আর কি। আর এই জিমেইল গুলা কি আমাদের ইনফরমেশন দিয়ে খুলে দিব, না ওরা ইনফরমেশন দিবে? না, এটা হচ্ছে আপনাকে ইনফরমেশন দিতে হবে, আর ইনফরমেশন পাওয়াটা কোনো ব্যাপার না। অনলাইনে সার্চ করলে পরে হাজার হাজার ফেক নেম জেনারেটর সাইট পাওয়া যায়। সো জাস্ট একটা সাইটের মধ্যে ঢুকে আপনি ইনফরমেশন প্রচুর পাবেন, এটা কোনো কঠিন ব্যাপার না। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, ওই জিমেলের একটা লিমিটেশন ছিল না যে এতগুলো অ্যাকাউন্ট খুলতে পারবে একটা ফোন নাম্বার থেকে, এই জিনিসটা কি এখনো আছে? হ্যাঁ, এটা এখনো পর্যন্ত আছে, এবং এটা এখনো পর্যন্ত ভ্যালিড করে। বাট আপনি মোটামুটি খুলে ফেলতে পারবেন অনেকগুলো অ্যাকাউন্ট, সমস্যা হয় না। আচ্ছা ভাইয়া, জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে তো নাম্বার লাগবে, মোবাইল না না নাম্বার, না, তাহলে কি? আপনি মোবাইল থেকে করবেন, 2-3টা খুলতে পারবেন না। যদি প্রবলেম করে কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন, হবে। ডেস্কটপে করতে যাবেন না, ডেস্কটপে নরমালি করতে যাবেন না, তাহলে ঝামেলা করতে পারে। বাট নরমাল হতে ট্রাই করবেন, হয়ে যাবে। মানে মোবাইল নাম্বার ছাড়াই হ্যাঁ, জিমেইল অ্যাকাউন্ট খুলবো? মোবাইল থেকে, হ্যাঁ মোবাইল থেকে আপনি করতে যাবেন, সমস্যা হবে না। মানে একবারে বেশি করতে যান না, 2 থেকে 3টা করে করবেন, আস্তে আস্তে করে হয়ে যাবে। আর শুধু জিমেইল ছাড়া এখানে আরো অনেক কাজ আছে, অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করা যায়। তার মানে জিমেইল অ্যাকাউন্ট খোলাটা আমরা মোবাইল থেকে করব, ল্যাপটপ জি জি থেকে বা কম্পিউটার জি থেকে না? জি জি জি। আচ্ছা, যদি মোবাইল নাই, ল্যাপটপে যদি করি, এখন ল্যাপটপে করলে কোনো সমস্যা হবে? না, সমস্যা না, তবে একটু স্লোলি কাজ করতে হবে আপনাকে আর কি। হ্যাঁ, আচ্ছা। জিমেল দিয়ে মোবাইল নাম্বার ছাড়া অ্যাকাউন্ট কিভাবে করে করতে, এগুলো ভাই খুব সহজ প্রসেস। এগুলো ইউটিউবে দিয়ে একটা ভিডিও দেখে পরে আপনারা এমনি পারবেন। অ্যাটলিস্ট এলডিপি কোর্স পর্যন্ত যেহেতু আসতে পারছেন, সো এগুলো কোনো ব্যাপার না আপনার কাছে। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি পার্সোনালি আপনারা কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজারে মানে এগুলো অ্যাটলিস্ট পারেন ভাই।
এগুলো আপনারা পারেন পারেন বলে আপনারা এলডিপি তে কোর্সে জয়েন করতে পারছেন না, এবার হইতো না। এটা পার্সোনালি আমি বিলিভ করি, সো এগুলো আপনার কাছে কোনো ব্যাপার হবে না। সো এই ভাইয়া কিন্তু কাজটা উইথড্রর যে বিষয়টা এগুলো মানে আসে মানে এগুলা কি যে করবো আমাদের নিজেদের নাম দিয়ে করতে হয় নাকি ভাই? না 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 প্রয়োজন নেই, আপনি ফেক নাম জেনারেটর দিয়ে করেন, সমস্যা নেই। যে ফেক নাম জেনারেটর সাইট আছে, নামটা আমি ইউজ করেন এখান থেকে, কোনো প্রবলেম নাই। আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি জি বলুন, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওই যে পেমেন্টের ব্যাপারটা, যে উইথড্র টাকা কিভাবে করে পাবেন? অ্যাকাউন্ট তো সবার আসলে নাই পেপালে মনে হয়। এখন কোথায় নাই সবার? মানে পেপালে যে টাকাটা যে উইথড্র যে করবে সেটা তো আচ্ছা আচ্ছা PayPal আচ্ছা account। আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। আপনারা জাস্ট হচ্ছে স্টেটমেন্টটা আমরা দেখেন যে ভাই আমার মানে এখানে আপনার 20-30 ডলার ভাই ইনকাম হয়েছে, আমরা দেখেন, আমি সিস্টেম করে দিব না, সমস্যা নাই। ভাই এখানে বুঝবো কেমনে আমার কত টাকা ইনকাম হয়েছে এটা? এই যে এখানে এই সাইডে দেখবো কোথায়? এই যে এখানে এখানে এই যে এখানে এখানে শো করবে। ঠিক আছে, আমি কতক্ষণ কাজ করতে পারবো ভাই এখানে আপনি একদিনে? এখানে তো দেখতেছে 54টা কাজ আছে। এখন 54টা কাজ করতে কতক্ষণ লাগবে সেটা তো আসলে মানে আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার কত সময় লাগবে। ও এটা আমি পার্সোনালি যেটা দেখতে কাজ আসলে থাকেই মোটামুটি সারাদিনই কাজ থাকে মোটামুটি, করেন করা যাবে। ভাইয়া ওই মাইক্রো ওয়ার্কার্সে ফর্ম ফিল আপের ওখানে জিপ কোড আছে, এটা কি? জিপ কোড হচ্ছে আপনার পোস্টাল কোড। মানে সেটা ওই যে মানে আমার যে পোস্ট অফিস বা গুলশান ওইটার কোডটা। জি জি জি। আচ্ছা আচ্ছা। ভাই আজকে যে আপনি গ্রুপ ওয়াইজ কাজ দিয়েছেন, ওই কাজ কিভাবে করব? আমি তো কোনো গ্রুপে ছিলাম না, মানে ওই 4 আপনারা নাম্বার ক্লাস। আচ্ছা আপনারা যারা যারা গ্রুপের মধ্যে নাই এবং কয়জন আছে বলুন তো? আর কেউ কি আছেন যারা গ্রুপের মধ্যে নাই? জি আমি আছি, আমার আর কেউ? আর কেউ আছেন? আচ্ছা তাহলে আপনারা দুইজন মিলে একটা গ্রুপ বানায় ফেলেন, যারা যারা গ্রুপ নেই এরা সবাই মিলে একটা গ্রুপ বানায় ফেলেন, তাহলে হবে। কারণ নাই তা তো জানি না। সরি কে কে নাই তা তো জানি না, আমি আছি ওই যে আরেকজন আচ্ছা ভাই আচ্ছা, বললো। আপনারা দুজন হয়েছেন না, এই যে এইমাত্র দুজন হলেন না? জি ফারুক আহমদ। আচ্ছা আচ্ছা, এই আপনারা দুজন দুজনের সাথে কানেক্টেড হয়ে তারপর গ্রুপ করে ফেলেন, সমস্যা নেই। আপনারা দুজন মিলে একটা গ্রুপ বানায় ফেলেন। আপনারা দুজন দুজনের সাথে কানেক্টেড হয়ে যান ফেসবুকে, ফেসবুক কানেক্টেড হয়ে একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেলেন, বা মেসেঞ্জার গ্রুপ লাগবে না, আপনারা তো এমনি কথাবার্তা বলতে পারবেন, সো করে ফেলেন, সমস্যা নেই। এই আচ্ছা, সিরাজুল ইসলাম ভাই কি আমাদের সাথে আছেন? সিরাজুল ইসলাম ভাই? জি ভাই। আচ্ছা আমাদের সাথে কি হচ্ছে সাইফুল ইসলাম বাপি ভাই কি আছেন? সৈয়দ আল আমিন রাসুল ভাই আছেন? আব্দুল্লাহ ফুজাল রিমু ভাই আমাদের সাথে আজকে আছেন? আমাদের সাথে হচ্ছে নাফিজা ইসলাম আপু কি আছেন আজকে আমাদের সাথে? আপনি আগে থেকে দেখেন, আপনি আখতারুল মিজান ভাই কি আছেন আমাদের সাথে? ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। এবার কি শুনতে পাচ্ছেন কথাগুলো? এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না বললাম যে আমাদের সাথে কি নাফিজা ইসলাম আপু আছেন? জি ভাইয়া। আচ্ছা আখতারুল মিজান ভাই কি আছেন আমাদের সাথে? এমনি নাসিরউদ্দিন আহমেদ ভাই আছেন? জি ভাই আছি। সানাউল্লাহ রতন ভাই আছেন আমাদের সাথে? সৌরভ গোস্বামী ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া আমি আছি। এমডি সিরাজউদ্দৌলা সুমন বিশ্বাস ভাই কি আছেন আমাদের সাথে? প্রেজেন্ট স্যার, আছি স্যার। শামীম ফরহাদ ভাই আমাদের সাথে আছেন মনে হয়। জি ভাই আছি। তৌহিদুল ইসলাম জাহিদ ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাই আছি। আজমান ফাইক আকিব ভাই কি আছেন আমাদের সাথে? আব্দুল্লাহ মামুন ভাই? আছি ভাই আছি। আচ্ছা, আল শাহ নওয়াজ ভাই আছেন আমাদের সাথে? জি ভাই আছি। তৌহিদুদ্দিন রহমতুল্লাহ ভাই আছেন আমাদের সাথে? আপনি আছেন? হ্যাঁ ভাই আছি। আপনাকে দেখেছি আমি। সাইফুদ্দিন মাহমুদ ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাই আছি। নুরুন নাহার আক্তার আপু কি আছেন? হ্যাঁ ভাই আছি। মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই কি আছেন? এমডি হাসিবুল বাশার ভাই কি আছেন? জি ভাই আছি। রবিউল ইসলাম ভাই কি আছেন আমাদের সাথে? সৈয়দ হোসেন ভুইয়া ভাই কি আছেন আমাদের সাথে? আব্দুল আলিম রনি ভাই কি আছেন আমাদের সাথে? বাঁধন সরকার রুদ্র ভাই কি আছেন আমাদের সাথে? জি প্রেজেন্ট। নাজমুল হাসান ভাই কি আছেন আমাদের সাথে? এমডি রাবি ইসলাম ভাই কি আছেন আমাদের সাথে? এমডি ওয়াহিদ হোসেন ভাই কি আছেন আমাদের সাথে? এমডি মেহেদি হাসান ভাই?
প্রেজেন্ট হ্যাঁ। শাহনাজ পারভিন আপু, জি ভাই আছি। মিথিলা জাহিন আপু, আয়েশা আখতার আপু মনে হয় আছেন আমাদের সাথে। এমনি কামরুজ্জামান জি ভাই ভাই আছি। আছেন আমাদের সাথে। সিদ্দিকুর রহমান ভাই আছেন আমাদের সাথে। আছি ভাইয়া। এমনি সুলাইমান ভাই জি ভাইয়া আছি। এমডি আবিদুর রহমান জি নিবিড় ভাইয়া ভাই আছি। আচ্ছা এমডি আবিদুর রহমান নিবিড় ভাই কি আছেন আমাদের জি সাথে? ভাই আছি। ফারুক আহমেদ ভাই কি মনে হয় আছেন আমাদের সাথে? ফারুক আহমেদ ভাই। জি 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 ভাই আছি। তারপর হচ্ছে আমাদের সাথে শেখ জাহিন আহমেদ ভাই আছেন না? রিজভি আহমেদ ভাই আমাদের সাথে আছেন। ইউসুফ হোসেন ভাই কি আমাদের সাথে আছেন? জি ভাইয়া। জি ভাই আছি। এমনি সোহেল রানা ভাই কি আছেন আমাদের সাথে? ভাইয়া জি এই গত 24 তারিখের ক্লাসের ভিডিওটা আমরা পাইনি ড্রাইভে দেওয়া হয়নি এটা? গ্রুপে। না ড্রাইভে এটা দেওয়া হয়নি, তো কাইন্ডলি যদি এটা দিয়ে দিতেন ভালো হতো আমার আজকেরটা সহ। আচ্ছা সমস্যা নেই। ভিডিও পোস্ট দেওয়া হয়েছে ভাই। না ভাই দেওয়া হয়েছিল তো। আচ্ছা দেওয়া হয়েছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে সমস্যা কিন্তু নেই, আমি দেখবো। ফেসবুক গ্রুপে ড্রাইভের ফাইলটা